আমি ভিপি হই 91 এ। যদি তার এই দুই গার্জিয়ান 6 মাসও না আসতো, সে ওই হল থেকে বের হতে পারত না। অনেক সময় গভীর রাতে মেয়েটাকে মেডিকেলে যেতে হবে, কেউ যেতে সাহস পেত না। আমি কিন্তু দেখা গেল হোস্টেল সুপারের সাথে আমি চলে যেতাম। পরবর্তীতে এটা কেন করলাম, সেই কারণে আমাকে করবে, মানে কলেজ থেকে বহিষ্কার করে দেবে। আমি তো ইডেন কলেজের ভিপি যখন হয়েছি, তারপর থেকেই ম্যাডামের সব সান্নিধ্যেই ছিলাম। তাদের কাছে আপনাদের অ্যাক্সেস ছিল? হ্যাঁ, সব সময়। আমাকে দীর্ঘদিন রাজনীতি করতে হবে, তা আমি যত পরিচ্ছন্নভাবে রাজনীতি করতে পারবো, তত আমি এই রাজনীতিটা আমি কন্টিনিউ করতে পারবো। যারা অন্যায় কাজ করেছে তারা এখন কাঁদছে, কিংবা তারা এখন বিব্রত করার অবস্থায়। 14টা মামলা ছিল এবং একটা মামলা প্রায় সাজাই হয়ে যাচ্ছিল এই 2024-এর আগে, নির্বাচনের আগে। তো অনেক টাকা খরচ করে এটা আমি জাস্ট 24-এর নির্বাচনের যাতে একটু পরে নিয়ে যায়। মহিলা দল প্রায় 2016 সালে হয়েছে। মহিলা দলের কমিটি তো মেয়াদ অনেক আগে শেষ হয়ে গিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এত কিছু থাকার পরেও তিনি লোভ লালসা কোনো কিছু তাকে স্পর্শ করতে পারে না। সেই দলের নেতা আমি। কাজী নজরুলের ভাষায় যদি বলি, এ বিশ্বে যা কিছু আছে চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের প্রতিনিধিত্ব করে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মহিলা উইংস, যেটাকে বলে বিএনপির ক্ষেত্রে যদি বলি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। 1978 সালের 9 সেপ্টেম্বরে জিয়াউর রহমান সাহেব মহিলা দল প্রতিষ্ঠিত করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন। আপনার যাত্রা কত সালে শুরু হয়? ধন্যবাদ আপনাকে। আমার যাত্রা শুরু হয় হলো 86 থেকে। 86-এ আমি ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে আমি অনার্সে ভর্তি হই। আমি যখন 86-এ এসে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হই, তখন এসে দেখি যে কলেজ সংসদ নির্বাচন এসেই পেয়ে যাই। আর হলো আমার বাবা সত্যিকার অর্থে উনি জেলা বিএনপির সদস্য ছিলেন, একজন নেতা ছিলেন, যে কারণে আমার বাবা পারিবারিকভাবেই আমি হলো বিএনপির প্রতি ভীষণ দুর্বল। আর একটা বিষয় এই কারণে দুর্বল যে আমার বাবা রাজনীতি করার কারণে, উনি সরকারি একজন কর্মকর্তা ছিলেন, উনি রাজনীতি করবেন বিধায় 18 বছর চাকরি করার পরে উনি চাকরি ছেড়ে দিয়েছিলেন। রাজনীতির ব্যাপারে যে কতটা কমিটেড, কতটা এটা আমি পারিবারিকভাবেই পেয়েছি। সেই কারণে এখানে এসে যখন দেখলাম যে নির্বাচন হচ্ছে এবং ছাত্রদলের প্যানেল হয়েছে, আমি কোনো কিছু না দেখে না করে ছাত্রদলের প্যানেলের জন্য কাজ শুরু করে দিলাম। সেই আমার যাত্রা শুরু হয়। এর পরবর্তীতে ওই সময় কিন্তু ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের নির্বাচনটা ম্যানিপুলেট করা হয় এবং ওই সময় এরশাদের পার্টি সেখান থেকে ভিপি ক্যান্ডিডেট দেওয়া হয় আর জিএস ক্যান্ডিডেট ছাত্রদলকে দেওয়া হয়, কিন্তু মূলত ছাত্রদলই বিজয় লাভ করেছিল। করে ওইটা আর ছাত্রদল মেনে নেয়নি এবং ওই সময় বিরাট সংঘাত হয় কলেজের ভিতরে। সাধারণ ছাত্রছাত্রীরা একদম ওই নির্বাচনকে অবৈধ ঘোষণা করে আর ওই সংসদে হয়নি। কিন্তু ওই জায়গা থেকে আমার যাত্রাটা শুরু হয়। ওই প্রতিবাদে আমিও প্রতিবাদী ছিলাম। সব মিলিয়ে পরবর্তীতে ওখানে ভিপি ক্যান্ডিডেট ছিলেন শিরিন সুলতানা। উনি ওইটাকে কেন্দ্র করে পরবর্তীতে উনি আস্তে আস্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসেন আর আমি ইডেন কলেজের মূল দায়িত্বে চলে আসলাম। কারণ ওই সময় সবাই সম্মিলিতভাবে, আরও কিছুদিন পরেই হয়, কিন্তু আমার যাত্রাটা শুরু হয়ে যায় 86 থেকে। ইডেন কলেজ তো তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই ছিল। হ্যাঁ, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। তো আপনি পরবর্তীতে ভিপি হন কত সালে? আমি ভিপি হই 91-এ। ইন দ্য মিন টাইম তো আমার যাত্রা চলতেই আছে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের। তখন সত্যিকার অর্থে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের অনেকগুলো সমস্যা ছিল। আমি যখন ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে এবং হলে আমি যখন উঠি, তখন এসে দেখি যে মেয়েরা মাসের পর মাস বের হতে পারতো না। তার গার্জিয়ান, মানে একজন হলো লোকাল গার্জিয়ান আর একজন হলো ঢাকায় একজন গার্জিয়ান, মানে দুইজন গার্জিয়ান ফর্মে থাকতে হতো। তো লোকাল গার্জিয়ান আর পার্মানেন্ট গার্জিয়ান, যে মূল গার্জিয়ান, এই দুইজনই একমাত্র সিগনেচার করে তাকে বের করতে পারতো। এটা একটা বিরাট সমস্যা ছিল মেয়েদের জন্য। অনেক মেয়ে হল থেকে বের হওয়ার ক্ষেত্রে হ্যাঁ বের হতে পারতো না, একদম ভিতরে থাকতে হবে, ভিতরেই থাকতে হতো। যদি তার এই দুই গার্জিয়ান 6 মাসও না আসতো, সে ওই হল থেকে বের হতে পারতো না। 1 বছরে না আসলো,
সে বের হতে পারতো না। তাহলে সেই অর্থাৎ তাকে গার্জিয়ানের মাধ্যমে তাকে বের হতে দুইজন হবে। গার্জিয়ানের সিগনেচার, দুইজন না, অভিভাবকের, দুইজনের যে কোনো একজন যেকোনো আসলে একজন। যে কোনো একজনই আসলে হতো। তো এটা একটা মেয়েদের মধ্যে চরম তাহলে ক্ষোভ ছিল। তখন বন্দি দশার মধ্যে ছিল one kind ভীষণ of। একেবারে আমি বলবো কারাগারের চাইতো, কারাগারেও তো সপ্তাহে একদিন দেখার সুযোগ হয়, কিন্তু সেটা হতো না যদি ওই দুইজন গার্জিয়ান ছাড়া ই করতো। তো এটা একটা সেই বন্দি দশার মধ্যে আসলে আপনাদের রাজনীতি করাটা কতটা প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে এটা হয়েছে? একটা বিরাট প্রতিকূলতা, আমি বললাম না যে এটা বিরাট প্রতিকূলতা। এর পরবর্তীতে দেখা যেত যে ডাইনিং এর মারাত্মক সমস্যা ছিল। ম্যাক্সিমাম সময় একদম পাতলা ডাল, আলু ভর্তা, আর যে কোনো একটা হয়তো গরুর মাংস হলে এক পিস গরুর মাংস। আবার সেই খাবার এখনো আছে, সেই ট্রেডিশনটা এখনো পাল্টায়নি, আমরা দেখতে পাচ্ছি। আবার কখনো কখনো দেখা যেত যে কোনো একটা ছোট মাছের চচ্চড়ি, লাউ দিয়ে ডাল, যেটা গন্ডারি হতো, ওটা একটা ডাল, একটা আলু ভর্তা। তো এইগুলাতে আসলে মেয়েরা খুব ক্ষুব্ধ ছিল। এটা একটা সমস্যা ছিল। তারপর পানির সমস্যা ছিল, ইলেকট্রিক্যাল সমস্যা ছিল, একটা মাত্র টিভি ছিল, অ্যারেঞ্জমেন্ট ছিল 800-900 মেয়ের এক একটা হোস্টেলে, কিন্তু ওখানে দেখা যেত 4-5 হাজার মেয়েও থেকে যেত। আপনি ওই সময়টা এই যে সমস্যাগুলোর কথা বলেন, এই সমস্যাগুলো সমাধানের জন্য কোন কোন উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং কতটুকু বাস্তবায়ন হয়েছিল? এগুলো প্রত্যেকটাই পরবর্তীতে আমি 91-এ যখন ভিপি কলেজের যে বেতনটা সেটাও বেশি ছিল, তো সেটাও আমি কিছুটা কমিয়েছিলাম। এই যে বিশেষ করে গেটের যে সমস্যাটা, এটা আমি একেবারেই, মেয়েরা সিগনেচার করে বের হতে পারবে প্রয়োজনে, হ্যাঁ, তো এইটা আমি ব্যবস্থা করেছিলাম। তো আপনি এটা ব্যবস্থা করায় তো আপনার ওখানে ওই সময় জনপ্রিয়তা অনেক বেড়ে যাওয়ার কথা। আমার জনপ্রিয়তা ভীষণ তুঙ্গে ছিল। আরেকটা আমি এইগুলা নিয়ে তো আমি সবসময় মেয়েদের সাথে আন্দোলন করতাম। আর যেটা হতো, আমি যে কাজগুলো আরো বেশি করতাম সেটা হলো যে প্রত্যেকটা মেয়ের, এটা আমি অবশ্য আমার ফ্যামিলি থেকেই পেয়েছি, সেটা হলো যে একটা মেয়ে দেখা গিয়েছে যে অসুস্থ হয়েছে, তাকে আমি সুস্থ হওয়ার জন্য যা করা, আমাদের হোস্টেলের ভিতরে একজন ডাক্তার ছিলেন, প্রথমে ওনাকে ইনফর্ম করা, ওনাকে নিয়ে আসা, নিজের উদ্যোগে গিয়ে নিয়ে আসতাম। তারপরে দেখা যেত যে উনি পাচ্ছেন না, তখন উনি বলতো মেডিকেলে নিয়ে যেতে হবে। অনেক সময় গভীর রাতে মেয়েটাকে মেডিকেলে যেতে হবে, কেউ যেতে সাহস পেত না, আমি কিন্তু দেখা গেল হোস্টেল সুপারের সাথে আমি চলে যেতাম। এই তখন তো নিরাপত্তার একটা বিষয় ছিল, এই কাজগুলো আমি খুব বেশি করতাম। তারপরে একটা মেয়ে দেখা গেছে যে ওই যে 6 মাস বের হতে পারতো না, তার অনেক সময় টাকা আসতো না, তা আমি অনেক সময় টাকা ধার দিতাম। এখন যেরকম বিকাশ কিংবা ছিল না, অনলাইন ট্রানজাকশন ছিল না, তো দিতাম। আবার অনেক সময় দেখা যেত যে মেয়েটা হয়তো বাজার করে যেতে পারতো না, তা আমি যেতাম, ও এসে বলতো যে আমার একটু বাজার করে দিবা। আমার ভাই যেতেন, আমার ভাই ডাক্তার ছিলেন, ডেন্টিস্ট ছিলেন, উনি আবার প্রতি সপ্তাহে আসতেন। সেই সময়টা কি ভিতরে রান্না করার সুযোগ ছিল, বাজার যে নিয়ে যেতেন? না, ভিতরে রান্না করার ওই গোপনে করতো, হিটার দিয়ে গোপনে রান্না করতো, অথবা কিচেন রুমেই এসে অনেকে আবার রান্না করতো। এই যে তারা বের হতে পারতো না, এই বন্দি দশার মধ্যে রাজনীতি করতে গিয়ে আপনি কি কি বাধার সম্মুখীন হয়েছেন? এই বন্দি দশা, ও মাই গড, আমাকে তো ভীষণ ভাবে সবচেয়ে বেশি ঝুঁকি ছিল না আপনার জন্য, আপনার ছাত্রত্ব বাতিল করে দিয়ে কিংবা আমাকে তো আমাকে পরবর্তীতে তো এমন হলো, যখন ওরা জানতে পারলো যে আমি এই মেয়েদের এই সমস্যাগুলো, এবং আমি অনেক পপুলার হয়ে গিয়েছি এবং এর বিরুদ্ধে আমি প্রতিরোধ গড়ে তুলছি। এবং বিশেষ করে আমার মনে আছে এরশাদকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যখন মেয়েদের নিয়ে যাচ্ছিল, তো মেয়েরা যাবে না, কেউ এরশাদকে রিসিপশন জানাতে কেউ যাবে না, কিন্তু জোর করে মেয়েদেরকে নিয়ে যাচ্ছিল। তো পরে এইটাকে মানে কীভাবে ভণ্ডুল করা যায় সেই জন্য আমরা কি করলাম, আমি আমাদের অন্যান্য যারা ছিল, যেমন শিরেনাপা ছিলেন, ওনাকে ইনফর্ম করলাম যে এইটা মেয়েরা তো যেতে চাচ্ছে না, কিন্তু ওরা তো জোর করে নিয়ে যাচ্ছে, তো কি করা যাবে। আমরা কি করলাম, সকালবেলা তো নিয়ে যাবে, আমরা ছাত্র দলের মেয়েরা এসে ওখানে মিছিল প্রসেশন শুরু করলাম। পরবর্তীতে এটা কেন করলাম, সেই কারণে আমাকে করবে, মানে কলেজ থেকে বহিষ্কার করে দেবে, টিসি দিয়ে দিতে, তখন আমাকে বহিষ্কারই করে দেবে। মেয়েরা তো ভয় পেয়ে গেছে, কিংবা আমিও একটু ভয় পেয়ে গিয়েছি। তখন আমার ভাইয়ের সাথে আমি পরামর্শ করলাম যে এই সময় এসে আমার হোস্টেল সুপার বললেন যে তুমি যদি কম্প্রোমাইজ করো, তুমি যদি আর রাজনীতি না করো, তাহলে তোমাকে টিসি দেওয়া হবে।
কিন্তু তো শর্ত হলো তুমি আর রাজনীতি করতে পারবে না, আর মেয়েদের নিয়ে এইসব। তো সেই ভয়ে কি আপনি আপনার কার্যক্রম স্থগিত করে রেখেছিলেন না, বা তখন সীমিত আমি করেছেন? আমার ভাইয়ের সাথে পরামর্শ করে, ভাইয়া বললো কি এটা কোনো দিন করা যাবে না, ওদের সাথে কোনো আপোষ করা যাবে না, কারণ এতগুলো মেয়ে তোমাকে বিশ্বাস করে ওরা আন্দোলনে নেমেছে, আজকে তোমাকেই করেছে, কালকে ওদেরকে শাস্তি দেবে, এটা তোমাকে টিসি দেয় দেখ, কিন্তু তুমি কোনো ভয় পেও না। আমার ফ্যামিলি সাপোর্টটা আমাকে এত বেশি মানে করেছে, সাহস জুগিয়েছে, তখন আমি বললাম না, আমি কোনো কম্প্রোমাইজ করবো না, আপনারা টিসি দিলে দেন। পরিবার সাপোর্ট দিলে তখন প্রত্যেকটা মানুষের জন্য কাজ করা সহজ হয়ে যায়। যাদের জন্য আপনি কাজ করছিলেন তারা আপনার পাশে থাকার আশ্বাস দিয়েছিল? যাদের জন্য আমি কাজ করেছি ওরা একদম ভীষণভাবে আমাকে আস্থায় রেখেছে, আমাকে সব সময় সাপোর্ট দিয়েছে, আমাকে বিশ্বাস করেছে। যাদের জন্য ঝুঁকি নেন একটা মেয়েও না, হ্যাঁ ঝুঁকি, ওরা আমার সাথে সব সময় থেকেছে, এটা হলো আমার সবচেয়ে পজিটিভ দিক। কারণ কি এর পরবর্তীতেও যেটা হয়েছে, যেমন আমি মনে প্রথম মেয়ে যে ইউনিভার্সিটিতে কোনো প্রোগ্রামে আমি শত শত মেয়ে নিয়ে যেতাম, এর আগে আমার মনে হয় না বাংলাদেশের কোনো নেত্রী তার সাথে শত শত মেয়ে শত শত মেয়ে নিয়ে আমি যে কোনো প্রোগ্রামে। আপনি একটু রিকল করবেন সেই বন্দি দশার মধ্যে যেখানে বের হতে না, পারতো না বন্দি দশা সেখানে? না, এটা আমি বলতেছি 91 এর পরে। আর বন্দি দশা ওইটার সময় আমি খুব বেশি কিন্তু বাইরে, যখন গেট উন্মুক্ত করা হবে এর পরের সময়টা বলতেছেন? 91 এ যখন আমি ভিপি হলাম, ভিপি হয়ে আমার প্রথম কাজটা কিন্তু আমি গেট ওপেন করা, গেটটা ওপেন করা, তো গেট ওটা ওপেন, আমি বলতেছি। গেট ওপেন করার পর ওই সময় শত শত মেয়েরা ছাত্রদলের সাথে সম্পৃক্ত হয়েছে। ইডেন কলেজে আপনি যে ইনফরমেশন নিতে পারেন যে আমার সাথে কি ধরনের কত মেয়ে কত প্রোগ্রাম করতো। এবং এটা না, তৎকালীন ছাত্র দলের নেতা আমান ভাই বলেন, অ্যানি ভাই বলেন, ইসে বলেন, তাদের কাছ থেকে আপনি তবে একদম টেবুটা আপনি ভেঙে তছনছ করে দিয়েছেন, একদম তছনছ করে দিয়েছি। এবং আবার জাগিয়ে তুলছেন নারীদেরকে ওই সময়টা একদম পরিপূর্ণভাবে। আমি প্রথম এত মেয়ে নিয়ে, এত ছাত্র রাজনীতিতে এত মেয়ে নিয়ে, পরবর্তীতে আমাকে অনেকে অনুসরণ করবে, এটাই স্বাভাবিক, বা কিংবা আপনার সহযোগিতা করবেন, কিন্তু অনুসরণ করেছে, এটা ঠিক। পরবর্তীতে মেয়েদের নিয়েছে, কিন্তু সেটা অনেক প্রেসারে নিয়েছে, কেউ কিন্তু মন জয় করে নিতে পারে, মন জয় করে ভালোবেসে কিংবা দলীয় আদর্শের প্রতি আকৃষ্ট করে। না না না, আমার সময় অনেক মেয়ে বলতো আপা, কারণ কি আমি অনেক সময় দেখা যেত যে যত মেয়ে নিব, আমারও তো একটা ইকোনমিক্যাল সাপোর্টটা, যেটা যে একটা ওদের তো কনভিন্স দিয়ে নিয়ে যেতাম, নিয়ে আসতাম, সব তো আমিই করতাম, এটা আমার ভাই আমাকে করতেন। ওই সময় কিন্তু আমাদের হলে এমনও ছিল যে একটা মেয়ে 300 টাকায়ও চলতো, হ্যাঁ, যে একটু সলভেন্ট সে হয়তো 500 টাকায় চলতো। কিন্তু আমার ফ্যামিলি আমাকে প্রথম স্টার্টিংই করে, মানে আমার ভাই প্রথম স্টার্টিংই করে আমাকে 3000 টাকা দিয়ে। এইটা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, আমি মেয়েদেরকে এইভাবে আমার টাকাটা দিয়ে ক্যারি করতে পেরেছি। আমি যে কথাটা বলছিলাম যে দায়বদ্ধতা, কেন আপনি যদি কয়েকশো মেয়ে নিয়ে আসতেন, এদের মধ্যে কেউ যদি রাস্তায় অসুস্থ হতো কিংবা কেউ যদি তাদেরকে হ্যারাসমেন্ট করতো পরবর্তীতে, এগুলোর তো দায় আপনাকে নিতে হতো, যেহেতু আপনার সাথে এসেছে, দলকে নিতে হতো অবশ্যই, কারণ ওরা তো আমাকে বিশ্বাস করে এসেছে। হ্যাঁ, তাদের নিরাপত্তার বিষয় আছে, কেউ সম্পূর্ণ নিরাপত্তা। ইভেন এটাও তো হতো, অনেক মেয়েকে পছন্দ করতো, অনেক মেয়েকে মানে ছেলেরা একটু, তবে ওই সময়টাই আমাদের ছাত্র নেতারা মোরাভিটি ছিল আর কি, প্রিজিং বা এত অসাধারণ ছিলেন ওনারা, আমাদেরকে এত প্রোটেক্ট দিতে, মনে হতো নিজের ভাইয়েরা তার বোনকে যেভাবে প্রোটেকশন দেয় ঠিক সেরকম প্রোটেকশন দেয়। ইডেন কলেজের নেতৃত্বে আপনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদে ছিলেন, সেখানে আপনার এই যাত্রাটা কতটা মসৃণ ছিল? এটা আমার খুব অসাধারণ একটা বিষয়। দেখেন যে আমি মনে হয় প্রথমে সে ইডেন কলেজে ভিপি হবার পরে আমি কিন্তু ঢাকার বাইরেও অনেক প্রোগ্রাম করেছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে, বিভিন্ন কলেজগুলোতে। তখন তো সংসদ নির্বাচন হতো, ইভেন আমাদের কমিটিগুলো হতো, সম্মেলন হতো, এত গর্জিয়া সম্মেলন হতো। তো ওরা সবসময় ঢাকা থেকে গেস্টে নিত, তো ম্যাক্সিমাম সময় দেখা যেত আমন ভাই যেতেন ডাকসুর ভিপি হিসাবে, ইডেন কলেজের ভিপি হিসাবে আমাকে নিত, মানে ওদের ডিমান্ডই ছিল যে এই দুইজনকে থাকতেই হবে। যে কারণে আমি কিন্তু ঢাকার বাইরে অজস্র প্রোগ্রাম করেছি। এইটাও একটা নতুনত্ব যে একটা মেয়ে ঢাকার বাইরে গিয়ে প্রোগ্রামগুলো করেছে, এটা আমি করতে পেরেছি। আর থার্ড হলো যেটা হয়েছে, আমি ছাত্র দলের ইতিহাসে প্রথম যেটা হলো ভাইস প্রেসিডেন্ট, এটা কিন্তু এর আগে আর কোনো নারীদের দেওয়া হয়নি, মানে কোনো মেয়েদেরকে দেওয়া হয়নি, আমাকে দিয়ে ম্যাডাম প্রথম এই রেকর্ডটা। আপনার কি মনে আছে ওই সময় কতজন ভাইস প্রেসিডেন্ট ছিল ছাত্র দলে? ওই সময় 11, হ্যাঁ মনে আছে, 11 জন ছিল। 11 জন সহসভাপতির মধ্যে আপনি একজন? 11 জন সহসভাপতির মধ্যে আমার নাম ছিল 4 নম্বরে।
তো এখন দেখি যে সহসভাপতির ভারে কিংবা যুগ্ম হ্যাঁ, সাধারণ এটা তো সম্পাদকের চিন্তা- ভারে ছাত্রদল নুয়ে পড়ছে। এটা তো ওই চিন্তাই সময় করা আপনাদের যায় না। কার্যক্রমের এবার মূল্যায়ন আমাদের এবং যুগ্ম বর্তমান সাধারণ সম্পাদক ছিল মাত্র 2 জন। না, আমি যেটা বলতেছিলাম যে আপনাদের 11 জন সহসভাপতি ছিল, আর এখন দেখি যে সহসভাপতি 50-এর উপরে চলে যায়, যুগ্ম সাধারণ সম্পাদক 150-র কাছাকাছি চলে না, যায় আর হলো ছাত্রদলের। আমাদের মূল কমিটিটা তো- ছিল 101 জন। তো আপনারা 11 জনে ওই সময়ে কাজ করেছেন, আর এই বর্তমানে যে একটা ঢাউস কমিটি যদি বলি, ওইটার কোনো গুরুত্ব এই থাকে না ঢাউস তো। কমিটি এই দুই কমিটির কার্যক্রমের মধ্যে পার্থক্য কতটুকু অনেক দেখেন? পার্থক্য, কারণ ওইটার যে ওয়েট ছিল, ওইটার যে গুরুত্ব ছিল, সেটা তো এখন এত বড় কমিটি হলে না। দেখা যাচ্ছে যে 50-60 জনই বলতেছে আমি ভাইস প্রেসিডেন্ট, আমি ভাইস প্রেসিডেন্ট। মানে বিষয়টা এখন এমন হয়ে গেছে যে ওই জয়েন্ট সেক্রেটারি ভাইস প্রেসিডেন্টকে চেনে না, কিংবা জয়েন্ট সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারিকে চেনে না, এরকমটা হয়। এরকম হয়, কিংবা ওই গুরুত্বহীন হয়ে যায় একটা। কিংবা হ্যাঁ, যার যোগ্যতা নাই একটা কেন্দ্রীয় আমরা সে একটা তাকে ভাইস আমি তো প্রেসিডেন্ট বললে সবাই এগিয়ে যেত, আরে ভাইস প্রেসিডেন্ট এত। এখন ভাইস প্রেসিডেন্ট একটা নর্মাল, এতগুলো ভাইস প্রেসিডেন্ট কে করে অ্যাকচুয়ালি তো কেউ, যেমন ও ছাত্র দলের বাইরে আমরা যারা আছি তারা তো অনেকেই চিনে না। কিন্তু ওইটা তো ওই সময় ছিল না, বলের একদম তৃণমূল থেকে সর্বোচ্চ জায়গায় সবাই চিনতো যে ও ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, সেটা গেল একটা বিষয়। তো সেই সময় যে আপনারা যে ভাইস প্রেসিডেন্টের সংখ্যাটা কম ছিলেন, আপনাদের মতামত তো তাহলে প্রেসিডেন্ট সেক্রেটারি গুরুত্ব দিত নিশ্চয়ই? ভীষণভাবে এমন হয়েছে, আমি বলি এটা অবশ্যই বলতে হয়, এটা একটা অ্যানিভার্সারি বিরাট গুণ। যেমন আমি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমার লাস্ট ভাইস প্রেসিডেন্ট তখন সোহেল ভাই আর পিন্টু ভাই, লাস্ট কমিটি থেকে আমি যখন 2000 বের হয়ে আসি। তার আগে জয়েন্ট সেক্রেটারি যখন ছিলাম তখন অ্যানি ভাই আর সোহেল ভাই। তো আমার মনে আছে যে অ্যানি ভাই সোহেল ভাইয়ের ওই কমিটিতে, কিংবা মিলন ভাই আলম ভাইয়ের যে কমিটি ছিল সেই কমিটিতে ইডেন থেকে ওনারা অনেক সময় অপেক্ষা করতেন আমরা মিছিল না আসা পর্যন্ত, কিন্তু মিছিলটা বের হতো না, কারণ তখন ডাকসুতে প্রতিদিন একটা মিছিল হতো এবং ইডেন কলেজ থেকে আমরা সবচেয়ে মেয়ে বেশি নিয়ে আসতাম সেই কারণে। এবং ওনারা অপেক্ষা করতেন, মেয়ে একদম যে মেয়ে থাকতো তো না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও 20-25টা মেয়ে থাকতো, কিংবা 15-20টা মেয়ে থাকতো, অথবা মিনিমাম হলো 10টা মেয়ে থাকতো। তো সামনের সারিটা তো 10টা মেয়ে হলেই হতো, কিন্তু ওনারা এতটাই অনার করতো কিংবা করতো যে আমরা মিছিলটা নিয়ে আসার পরে ওনারা মিছিলটা বের করতো। তো এই গুরুত্বগুলো অনেক পেয়েছি। আবার যে কোনো কমিটিতেই আমাদেরকে কিন্তু ইনভলভ রাখতেন। যে আমি বলতেছিলাম যে আসলে আপনারা যে একজন ভাইস প্রেসিডেন্ট কিংবা একজন ওই সময়ের যে জয়েন্ট সেক্রেটারি ছিল, তারা যে ছাত্রদলের পলিসি মেকিংয়ে কিংবা ছাত্রদলের কর্ম পরিধি নির্ধারণে যে ভূমিকা রাখতে পারতেন, এখন জয়েন্ট সেক্রেটারি বা ভাইস প্রেসিডেন্টরা রাখতে পারে আপনার মনে হয়? আমি জানি না, কিন্তু আমাদের সময় তো আমরা একদম পুরোপুরি রাখতে পারতাম এবং আমরা বার্গেন করতাম যে কোনো বিষয়ে কোনো রকমের, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই জিতে যেতাম, কারণ যেহেতু সত্যের পথে থাকতাম সেই কারণে আমরা কোনো ওপিনিয়ন দিলে সেটা কিন্তু তারা মানতেন, মেনে নিতে হতো। সেটা আমি জানি না এখন যারা করছে তারা করবেন। আরেকটা হলো যে ধরেন আমার তো একটা ভিন্ন রকম গুরুত্ব ছিল, আমি এত বড় কলেজের একটা নির্বাচিত ভিপি ছিলাম, এটা তো একটা ভিন্ন রকমের এক গুরুত্ব ছিল। সেটা তো পরবর্তীতে যারা এসছে তারা তো ওই সুযোগটাও পায় নাই। আপনাদের সময় সেই ট্যাবু ভেঙে একদম একটা গণ্ডির মধ্য থেকে মুক্ত বাতাসে নিয়ে আসা, এখন যেরকম সামাজিক নিরাপত্তা, প্রশাসনিক তৎপরতা এগুলোও ছিল না, তারপর একটা ধর্মীয় বিধিনিষেধ ছিল, তার মধ্যে দিয়ে আপনি যে বললেন যে এতটা সংগঠিত ছিল, শত শত মেয়ে আসতো, এখন কিন্তু সেই বিধিনিষেধগুলো নেই। হয়তো সাইবার বুলিং আছে, বাট এটা এখন মানুষ বুঝতে পারে যে আসলে যে এটা ইন্টেনশনালি হ্যারাসমেন্ট হয়, এটা যে খুব বেশি ইম্প্যাক্ট ফেলে ব্যক্তি জীবনে কিংবা সামাজিক জীবনে ইম্প্যাক্ট ফেলে, বাট একেবারে যে এজন্য যে কোনো কিছু বন্ধ হয়ে যায় এমনটা না। কিন্তু এখন সেই শত শত নারীদের মিছিল আমরা দেখতে পাচ্ছি না। এর কারণ কি বলে আপনি মনে করেন? এর কারণ অনেকগুলা। যারা নেতৃত্বে আছে, আমি হলো স্যাক্রিফাইস মানে ভোগের রাজনীতি করি না, ত্যাগের রাজনীতি করেছি। আমি যেমন ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে যখন ছিলাম
নির্বাচনের আগেও বলতে পারেন, পরেও বলতে পারেন, যেই কাজগুলো করেছি, এটা একটা মেয়ের বিপদে দেখেছি, দৌড়েই গেছি, সবার আগে গিয়েছি, ওর মাকে ফোন দিয়েছি, করেছি। একটা মেয়ে অসুস্থ হয়ে গিয়েছে রাতের বেলা, আমার মনে হয় যে এত ম্যাক্সিমাম রাতে, কারণ 3টা হোস্টেল ছিল, তো ম্যাক্সিমাম রাতেই আমাকে ঢাকা মেডিকেলে যেতে হতো, কোনো না কোনো মেয়ে অসুস্থ হয়ে গেছে, আমি কি করেছি। তারপরে একটা মেয়ে টাকার পড়েছে, দৌড়ে যেত। তো এই যে পার্সোনাল মানে সমস্যাগুলো মিটানো, এই যে 100 মেয়ে নিয়ে যেতাম, আমি নিজের টাকা খরচ করে নিয়ে যেতাম, নিজের টাকা খরচ করে নিয়ে আসতাম। এবং সেই কারণে হয়েছে কি, ওরা আমার এই সততা দেখে কোনোদিন একটা মেয়ে কিন্তু 1 কাপ চাও খেতে চাইতো না, আমি জোর করে খাওয়াতে চাইলেও খেতে চাইতো না, বলতো না আপনি এত সৎভাবেই করেন। তারপরে দেখা যেত একটা মেয়ে ভর্তির ব্যাপারে, যেটা আমাকে বেশি বিশেষভাবে, কারণ আমি তো মফস্বল থেকে আসছি ঢাকাতে ভর্তি হতে, এবং এই জার্নিটাও কিন্তু অনেকটা কঠিন, কারণ মফস্বল থেকে একটা মেয়ে যখন ঢাকা শহরে আসে, যতদিন ভর্তি হয়, তারপরে হোস্টেল না পর্যন্ত এই মেয়েটা আত্মীয় স্বজনের বাসায় থাকাও কিন্তু অনেক সময় অনিরাপদ হয়, অনেক সময় বোঝা হয়ে যায়। এই সমস্যাগুলো আমি ফিল করে, একটা মেয়ে গ্রাম থেকে এসে আমার কাছে যখন আসতো হোস্টেল সিটের জন্য করতে, তা আমি ওই মেয়েটাকে কত তাড়াতাড়ি হোস্টেলে উঠাই দিব, এটা কিন্তু আমি ব্যবস্থা করে দিতাম। অনেক ক্ষেত্রে আমি ভিপি হিসাবে আমার একটা রুম পেয়েছিলাম, সেই রুমে দেখা গিয়েছে যে সুপার বলতো যে কমন রুমে জায়গা নাই, আমি কোথায় রাখবো, তা আমি বলতাম আপনি আমার রুমে দেন। হ্যাঁ, এরকম দেখা গিয়েছে আমার রুমে আমি অজস্র মেয়েকে, আমার এক খাটে, আমার যেই খাটটা ছিল মানে দুইটা চোখে মিলানো, তো ওখানে হয়তো 4 জন ঘুমানো যেত, ওখানে আমরা 10 জনও ঘুমিয়েছি। তো এই যে স্যাক্রিফাইসের রাজনীতি, এইটা না হলে তো আকৃষ্ট হবে না। এই স্যাক্রিফাইস আপনি কি অন্য গ্রুপেরও করতেন? বর্তমানে যে জিনিসটা দেখা যায়, এখনো সেই স্যাক্রিফাইস আছে, কেউ অসুস্থ হলে চলে যায়, বাট সেটা ডিপেন্ড করে মাই ম্যান অ্যান্ড গ্রুপ ম্যান বলে একটা এখন প্রচলিত শব্দ ব্যবহৃত হয়, যেটা বাস্তবতা দেখে চলে এসছে। যদি কেউ নিজের গ্রুপের হয় তাহলে সে তার জন্য সবটুকু করে, অন্য গ্রুপের হইলে পারলে তাকে বিপদে ফেলে দেয়, সহযোগিতা তো দূরে থাক। আপনাদের মধ্যে কি সেই মানসিকতা ছিল? আমি কোনোদিনই এই ধরনের রাজনীতি করিনি, এখনো করিনি। আমি অসুস্থ হয়েছে, একজন অসুস্থ, তাকে সেবা করতে। কিন্তু বর্তমানে কি আপনি মনে করেন এই চর্চাটা আছে আমাদের দলের মধ্যে, অভ্যন্তরীণ যে কোনো অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠনে? আছে, এটা মুক্ত হওয়া দরকার। এখান থেকে উত্তরণের পথ কি মনে করেন আপনি? এখান থেকে উত্তরণের একটাই মাত্র পথ, স্বচ্ছতা। এখান থেকে উত্তরণের একটাই পথ, স্যাক্রিফাইস রাজনীতি, মানে যেটা আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে রাজনীতি, সততার রাজনীতি, ত্যাগের রাজনীতি, ওই জায়গায় আসতে হবে। ওই জায়গায় না আসলে আপনি পারবেন না। আপনি কি মনে করেন না এখানে জবাবদিহিতা একটা গুরুত্বপূর্ণ বিষয়? কেননা যে যখন দায়িত্ব পায় সে তখন মনে হয় যে মনস্টার হয়ে যায়। সেটা আওয়ামী লীগের সময় দেখেছি যে শেখ হাসিনা বলতে বাধ্য হয়েছে যে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি মনস্টার হয়ে গেছে। আবার অন্যান্য দলের ক্ষেত্রে হয়তো সেটা বলা হচ্ছে না, বাট আপনার কাছে কি মনে হয় যে আসলে সভাপতি এবং সেক্রেটারি, যে সহসভাপতি কিংবা অন্যান্য সম্পাদক বা যুগ্ম সাধারণ সম্পাদক, এগুলো তাদের কোনো গুরুত্ব না দিয়ে সম্পূর্ণ দায়িত্ব তার নিজের মতো করে মাইম্যান অ্যান্ড গ্রুপম্যান করার জন্য ইম্পোজ করে? আপনার কাছে কি এটা মনে হয়? হ্যাঁ, খুব মনে হয় এই ধারাই তো এখন বর্তমানে চলছে বেশি। এইগুলা থেকে তো দলকে মুক্ত করতে হবে। এই ধারা চলতে থাকলে তো আমরা দেখেছি যে আওয়ামী লীগের মধ্যে এই ধারাটা প্রচন্ড রকমের ছিল, তারা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের মতো অ্যাকচুয়ালি আপনি ধরেন আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে একটা বিরাট বিষয় আছে, সেটা হলো অবশ্যই তুলতে হবে। দেখবেন সমাজের সবচাইতে অ্যারোগেন্ট, সবচাইতে নিম্ন শ্রেণীর মানে অ্যারোগেন্ট বলতে উগ্র টাইপের যারা, নিম্ন শ্রেণীর বলতে একদম প্রান্তিক যে মানুষগুলো করে ওর মধ্যে বিবেক বোধ থাকে না। নিম্ন শ্রেণী বলতে এটা বোঝাতে চাইছে উগ্র, যারা কারো আনরুলি, কথা শুনতে চায় না, এই করতে চায়, এই টাইপের লোকগুলো হলো আওয়ামী লীগ করে। আর বিএনপি দেখবেন যে ম্যাক্সিমাম যারা বিএনপি করে সোবার, ভদ্র, শান্ত, চুপচাপ, মানে শুনবে, বলবে কম, এই টাইপের লোকগুলা বিএনপি করে। এইটা এখন ধরেন আওয়ামী লীগ এই যে ধরেন উগ্র ছিল, অ্যারোগেন্ট ছিল, একটা সুবিধাবাদী চক্রও বলতে পারেন। সেই সুবিধাবাদী চক্ররা যখন দেখেছে আওয়ামী লীগ থেকে সুবিধা নেওয়া যায়, বিএনপির মধ্যেও কি এরকম কিছু সুবিধাবাদী চক্র বা সিন্ডিকেট নাই আপনি মনে করেন? এই যে বুর্জোয়া দলগুলো, কারণ এখানে তো লক্ষ লক্ষ কোটি কোটি লোকেরই, এখানে অনেক এই ধরনের লোক কিন্তু ঢুকে যায়, কিন্তু এই জায়গাটাই আমাদের সমস্যাটা সৃষ্টি হয়। এই জায়গাটাই আমাদের বেশি বেশি মনিটরিং করা দরকার। এই যে এই উগ্র লোকগুলা কিন্তু রূপ ধারণ করে এরা ঢুকে যাচ্ছে। আর এখন তো আরো সমস্যা, এখন জামাত তো কখন কোন জায়গায় যে রূপ ধারণ করে ঢুকে যাচ্ছে, এটা তো এখন চেনাই মুশকিল হয়ে যাচ্ছে। জাতি তখন কনফিউজড হয়ে যাচ্ছে। এটাও তো একটা বিরাট সমস্যা জাতির সামনে কিন্তু আবির্ভূত হচ্ছে।
এটা একটা সমস্যা হচ্ছে যে আসলে যে আমরা এখন ট্যাগিং এর রাজনীতি একটা চলে আসছে, যে আসলে কেউ আমার মতের ভিন্ন হইলেই তাকে আমরা হয়তো আমার দলের হলেও আসলে আমি মনে করি সে জামাতের কিনা, এখানে গুপ্ত হিসেবে আছে না, কিনা, ওই এটা যে এটা তো একটা হয়ে গিয়েছে, এটা তো ঠিক। এখন তো কেউ কাউকে বিশ্বাস করা মুশকিল হয়ে গিয়েছে, মানে অ্যাজ এ নেশন হিসেবে আমরা প্রত্যাশা করতে পারি না। এই জায়গা থেকে আমি মনে করি জামাতকেও তো জাতিকে এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। না। এখন এই যে ট্যাগিং এর রাজনীতি, এটাকে আপনি কিভাবে দেখেন? যে যদি আমার মতের কেউ একটু ভিন্ন হয় কিংবা আপনার মতের ভিন্ন হয়, কিংবা যদি ন্যায্য কথাটা বলে, এখন যদি তাকেই জামাত বলা হয় কিংবা একটু ডানপন্থী যেটা বলে আর কি ইসলামিক ভাবধারার বলা হয়, তাহলে যদি তাকে ট্যাগিং করা হয়, তাহলে আলটিমেটলি কিংবা যারা একটু মেধার রাজনীতি করে, সুস্থ ধারার রাজনীতি করে, কলুষিত এবং সিন্ডিকেট এবং সুবিধাবাদী চক্রের এগেনস্টে, তাদেরকেই যদি মনে করেন ব্যাশিং করা হয় কিংবা সুপ্ত বা গুপ্ত বলা হয়, এটাকে আপনি কিভাবে দেখবেন? ট্যাগিং রাজনীতি থাকা উচিত না, কিন্তু এটা থেকে আমরা মুক্ত হতে পারছি না এই মুহূর্তে। এটা কিছু সুপ্ত বা গুপ্ত, এটা কিছুদিন চলবে, কারণ ওপেন রাজনীতি করেছে তারা, তো কিছুটা ভালো কাজ করেছে সেটা তো তারা প্রমাণ করতেই চাইবে, কারণ তারা ওপেন রাজনীতি করে তারা নানা সমস্যার সম্মুখীন হয়েছে, তারা ঘরে থাকতে পারে নাই, তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। বিএনপি একটা বৃহৎ দল হওয়ার কারণে হয়তো সেটা প্রোটেক্ট করতে পারছে, এই জন্য তার গুপ্ত হতে হয় না। বিএনপি প্রোটেক্ট করতে পারে নাই, বিএনপি হ্যাঁ, প্রোটেক্ট করতে পারেছে বিধায় তো টিকে ছিল। বিএনপির অজস্র হাজার হাজার লোক কিন্তু এই প্রকাশ্য রাজনীতি করার জন্য অনেকের জায়গা জমি নেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য নিয়ে হয়েছে, তারপর অনেক এলাকা থাকতে পারে নাই। তো এখন জামাত দেখা গিয়েছে গুপ্ত রাজনীতি করে তারা ওই এলাকায় থেকেছে, শান্তিতে থেকেছে, ওদের সাথে মিছিল করেছে, তাই তারা অন্যায় কাজ করেছে, তাই সেটা তো এখন বলবে। এই ট্যাগিং রাজনীতি কিছুদিন চলবে, তবে জামাত যদি তার সত্যের জায়গায় চলে আসে, গুপ্ত রাজনীতি থেকে এখন প্রকাশ্য যেহেতু রাজনীতি করা যাচ্ছে, ওই কাজটা যদি আর না করে ধীরে ধীরে হয়তো বা এইটা। আপনার কি মনে হয় জামাত এখনো তার এই সুপ্ত গুপ্ত এজেন্ট বিভিন্ন জায়গায় আমাদের দলে বা রেখে দিয়েছে? এটা মনে হয় কনফিউজড, জাতি তো কনফিউজড, এবং ধরেন আমাদের দলও তো কনফিউজড। এই জন্যই তো অনেক সময় এই ট্যাগিং করে যে ও আসলে কি জামাতের লোক কিনা। এটা তো একটা ভয়ঙ্কর বিষয়, মানে প্রত্যেকের মধ্যে একটা সন্দেহ অনুপ্রবেশ করছে। দূর করতে পারবে একমাত্র জামাতই, তবে সময় লাগবে। আমি যেতে চাই যে আসলে আপনি যে কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি ছিলেন, সেখান থেকে আপনি সরাসরি বিএনপিতে না গিয়ে মহিলা দলে কেন গেলেন? না না, আমি বিএনপিতেই ছিলাম, তা কেন্দ্রীয় রাজনীতি সহসভাপতি পদের পর আপনার নেক্সট দায়িত্ব কি ছিল? সহসভাপতির পরে আমি বয়স যখন নির্ধারণ ছিল 30 পরে কেউ ছাত্র দলের নেতৃত্বে আসতে, এরকম একটা বিষয়। আরেকটা হলো যে ম্যারিড হলো হতে, মানে তো আমি 2000-এ আমি ওই সময় কি ম্যারিড এরকম কোনো ছিল যে বিবাহিত হলে ছাত্রদল করতে পারবে না? এরকম একটা মানে একটা ছিল যে বিবাহিত যারা না, এখন যেটা আইন করা হয়েছে ওরকম ছিল না। না, এখনো আইনে নাই ছাত্রদলের যে গঠনতন্ত্র সেখানে নেই। গঠনতন্ত্রে নাই, কিন্তু এমনি নীতিগত একটা সিদ্ধান্ত হয়েছে যে ম্যারিড যারা তাদেরকে। একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হলো যে আপনি বললেন যে ম্যারিড এজ এ মুসলিম, ধরেন আমাদের দেশে 90% উপরে লোক মুসলিম, সেখানে কোরআন বলা হয়েছে যে স্বাবলম্বী হলে সে বিবাহ করতে পারবে। আবার বাংলাদেশের যদি সংবিধান কিংবা আইনের দিকে আমি যাই, সেখানে বলা হচ্ছে যে একজন নারী 18 এবং একজন পুরুষ যদি 21 বছর হয় তাহলে সে বিবাহ করতে পারবে তার সামর্থ্য থাকলে। কিন্তু ছাত্রদল বা রাজনৈতিক যে সংগঠনগুলো, এগুলো তো কোনো বিপ্লবী সৈনিক সংস্থাও না নিঃসন্দেহে, যেখানে যারা বিপ্লবী হয় তারা সাধারণত বিয়ে শাদী করতে পারে না, কেননা তাদের জীবন ঝুঁকিতে থাকে, এমনটাও না। তাহলে এখানে যদি আপনি এই যে 90% মুসলমানের যে কোরআন বা সংবিধান বা আইন বলেন যে ধর্মীয় অনুশাসন, সেটাকে আপনি প্রোটেক্ট করলেন একটা নিজস্ব আইন দিয়ে দল পরিচালনার জন্য, দেশের যে সাংবিধানিক আইন রয়েছে সেটাকে আপনি রদ করে দিয়ে নিজে একটা আইন চালু করলেন বিবাহিত ক্রাইটেরিয়া দিয়ে, অনেক সময় দেখা যায় যে যোগ্যদেরও বাদ দিচ্ছেন, তো এটাকে আপনি কিভাবে দেখেন? এটা দরকার আছে, এটা দরকার আছে এই কারণে যে ধরেন একজন বিবাহিত হবার পূর্বে সে সিঙ্গেল পারসন, তার কোনো ওই ধরনের দায়িত্ব থাকে না। বিবাহিত হবার পরে তার স্ত্রীর প্রতি দায়িত্ব হয়, আবার যদি বাচ্চা হয়ে যায় তার প্রতি দায়িত্ব হয়, তখন তার ইনকাম করার একটা করতে হয়, চিন্তা করতে হয়। সেটা যদি না দিতে পারে সে কিন্তু মেন্টালি ফ্রেশ থাকে না। এইসব কারণে এখানে আসি যে ধরেন ইনকামের একটা বিষয় আসো,
একটা লোক ধরেন তারপর আগে শুধু ইনকাম না, তার দায়িত্ববোধটাও তো হ্যাঁ বেড়ে দায়িত্ববোধ যায়। চলে আসে। যখন হ্যাঁ, তার আসতেছি আমি। বাচ্চাটা অসুস্থ থাকে তখন সে কিন্তু স্বাভাবিকভাবে কাজ করতে পারে হ্যাঁ, না। আমি আসছি যে ধরেন বিবাহ তো মানুষের একটা জৈবিক চাহিদা এবং এখানে নৈতিকভাবে সুস্থ থাকার জন্য এটা মানুষের প্রয়োজন। সেক্ষেত্রে একটা লোক যদি ধরেন 30 তো এখন নাই, কারণ আমরা দীর্ঘদিন ধরেন কমিটি না হওয়ার কারণে সেই বাইন্ডিংসটা আমরা অনেক উপরে উঠে গেছে, কেননা স্বৈরাচারের যে শোষণে, ফ্যাসিস্টের শোষণে নিয়মিত কমিটি করা যায় না, দীর্ঘমেয়াদী হয়ে গেছে, কিংবা বিভিন্ন কারণেই হোক, যেসব কারণেই হোক, অভ্যন্তরীণ কিন্তু ছাত্রদলের কমিটিগুলো তো হয়েছে। না রেগুলারই হয় না। 5 বছরও এক কমিটি ছিল, 7 বছরও ছিল, যার কারণে এখন অনেকের বয়সই 30+। এবং এই শুধু এই রাজনীতি করার কারণেই। তো আপনি কি মনে করেন না যে আসলে এত বছর বয়স পর্যন্ত একটা পুরুষ কিংবা একজন নারীর অবিবাহিত থাকতে গেলে সে যদি কোনো অন্যায় জড়িত হয়, সেটা আর দায়ভার এই সংগঠনের উপর বা এই যারা এই নীতি নির্ধারণী রয়েছে এটা তাদের উপর পড়ে, সে যদি কোনো অনৈতিক কাজে জড়িত হয়? ডেফিনেটলি সে এতদিন থাকবে কেন? আমাদের তো ছাত্রদলই করতে হবে এমন কোনো কথা নেই। আমাদের যুব দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, কৃষক দল আছে। তো প্রথমত যে সে আমাদের ইসলাম ধর্মে তো একেবারে স্পষ্টই আছে, মানে অনৈতিক কাজ, বিশেষ করে জেনাকারী, সে কখনোই বেহেশতে যাবে না এরকম। তো এটা ইসলাম ধর্মেই আছে। তো সেই কাজটা আপনি এটা তো ধর্মীয়ভাবেই একেবারেই রিজেক্টেড। আর সেকেন্ড থিং হলো সামাজিকভাবে এটা কখনো কেউ সাপোর্ট করবে না। এই কারণে এই কাজগুলা আর দলগতভাবে তো আমরা করবই না। সব মিলিয়ে এটা অনৈতিক, এজন্য তাকে শাস্তি পেতে হবে। আরেকটা কথা বললেন যে বিবাহের বিষয়টা মানে বিবাহ করলে উপার্জনের একটা বিষয় চলে আসে। আসলে একটা লোক যদি মনে করেন 35 বছর পর্যন্ত অ্যাভেলেবেল এখন ছাত্র দলের নেতৃত্বে, হয়তো এটা কমে আসবে সময়ের পরিক্রমায় রেগুলার কমিটি দিয়ে, কিংবা আমাদের সামনে এখনো একটা আমরা ওই নিশ্চয়তায় বুঝতে পারিনি যে এখনো সুস্থ ধারার রাজনীতিতে বাংলাদেশ প্রবেশ করছে, এখানে সুস্থ ধারার রাজনীতি চলবে। কেননা এখনো আমরা দেখতেছি অসুস্থ প্রতিযোগিতা চলমান আছে, কিংবা বিভিন্ন ষড়যন্ত্রের আভাস পাচ্ছি, যার কারণে হয়তো এটা হচ্ছে না। সুতরাং ওই পর্যন্ত না যাওয়া পর্যন্ত তো পসিবল না যে আসলে আপনি একদম রেগুলার স্টুডেন্ট দিয়ে নিয়ে আসবেন ছাত্র রাজনীতি। কিন্তু একজন মানুষ যদি 35 বছর পর্যন্ত কোনো উপার্জন করতে না পারে, তাহলে সে চলবে কিভাবে? দল তো কাউকে কোনো বেতন দেয় না। এটাই তো বাংলাদেশের নিয়ম। যেহেতু দল দেয় না, তাহলে সে কেন টেন্ডারবাজি করবে না? সে কেন সাদাবাজি করবে না? না যেহেতু সে কেন কমিটি বাণিজ্য করবে না? তাহলে তার উপার্জনের উৎস কোথায়? তার উপার্জন তার দল করতেই হবে টেন্ডারবাজি করার জন্য। সে করবে না। আমি বলছি তার উপার্জনের উৎস কোথায়? এটা কখনোই আপনার যেটা হলো যে আমাকে ছাত্রদল করতেই হবে কেন? ছাত্রদলের কাজটা কি? যে আপনি যদি বললেন যে উপার্জন করতে পারবে না, ছাত্রদলে কি এমন কাজ আছে যে এটার জন্য সে উপার্জনে যেতে পারবে না? সে কোনো কাজ করতে পারবে না, সে কোনো একটা পার্ট টাইম জব করতে পারবে না, সে কোনো একটা পার্ট টাইম বিজনেস করতে পারবে না। ছাত্র থাকা অবস্থায় তো টিউশন করতে পারে, ছাত্র থাকা অবস্থায় ক্লাসে। ছাত্রদলের কাজটা হলো যে তাকে পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, পড়াশোনা তো শেষ হয়ে যায় 21 বা 22 মধ্যেই। এই জন্য তো আমার মনে হয় কি, এই যে ছাত্র রাজনীতি 30-এর উপরে কোনো অবস্থাতেই নেই। তো এই যে 22-এ শেষ হলো, 22 থেকে 30, এর মধ্যে তো পরিবারেরও একটা প্রত্যাশা থাকে এর মধ্যে যে সে আসলে পার্ট সে টাইম জব উপার্জন করতে পারে, সে পার্ট টাইম টুকটাক বিজনেস করতে পারে। এটা সর্বোচ্চ যদি 30 পর্যন্ত না হয়, আর যদি এইটা করবে, এটা যদি সে স্বচ্ছভাবে না চালাতে পারে, তাকে ছাত্রদল করার দরকার নাই। ছাত্রদলে অনেক এমন আছে যাদের ফ্যামিলি সাপোর্ট দিবে। সবার তো ফ্যামিলি সাপোর্ট নাই, কিন্তু সে দেশের জন্য কাজ করতে চায়, দলের জন্য কাজ করতে চায়, কিন্তু সে পার্ট টাইম জব করলে অসুবিধা কোথায়? সে পার্ট টাইম জব করুক, পার্ট টাইম জব করে সে করুক, সেখানে তো কোনো বাধা নাই। কিন্তু তার বাধাটা যেমন ওইটা নিয়ে হয়েছে যে বিবাহিত হলে যে তার যে দায়িত্ব, বিবাহিত হওয়ার পর আমি যদি আপনাকে রিসেন্ট এক্সাম্পল দেখাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি হয়েছে নূর, বিবাহিত ছিল। এই যে নির্বাচন হলো, সেখানে স্বামী স্ত্রী দুজন কিন্তু আপনার সম্পাদক হয়েছে। তো এগুলো কি তাদের জন্য ব্যারিয়ার ছিল? শুনুন, অনেক সময় অনেক কিছু যে একেবারে মানে বিবাহ করতে পারবে না কি কারণে? বিবাহ করলে অসুবিধা বললেন যে দায়বদ্ধতা চলে আসে। আপনি ছাত্রদলে কত ঘন্টা সময় দেওয়া লাগে প্রতিদিন এভারেজে, যে এরপর সে পরিবারকে সময় দিতে পারবে না, সে তো বাসায় গিয়েই থাকতে হয়। না, ছাত্রদলের প্রথমত হচ্ছে তাকে, এই যে তারা হাজবেন্ড ওয়াইফ, তাদেরকে তো ইনকাম করতে হবে, তাই না? অথবা ইনকাম যদি ছাত্রদলেরই হয়, দুজনই ধরেন ছাত্রদল করে, আমি ধরলাম যে তারা ইনকাম করলো না, তাদের ফ্যামিলি স্টুডেন্ট দেখে তাদেরকে সাপোর্ট দিচ্ছে, এটা একটা গেল। সেই কারণে এটা একটা হতে পারে, এই জায়গায় স্যাক্রিফাইস করা যেতে পারে। দ্বিতীয়ত যে তারা হাজব্যান্ড ওয়াইফ, তাদের একটা সময় কিন্তু টাইম পাস করতে হয়,
হ্যাঁ, একত্রে থাকতে হয় কিংবা করতে হয়, এটা একটা। আর দ্বিতীয় হলো যে এরপরে যদি হাজব্যান্ড হিসেবে ওয়াইফের যে দায়িত্ব আছে এটা তাকে মেনটেন করতে হচ্ছে, আবার ওয়াইফ হিসেবে হাজব্যান্ডের যে দায়িত্ব আছে এটা কিন্তু সে অস্বীকার করতে পারবে না, তাকে করতে হচ্ছে। এই জন্য কিন্তু তাদের একটা টাইম ওখানে পাস করতে হচ্ছে, পড়াশোনার জন্য তাদের একটা টাইম পাস করতেছে। আর থাকে কতটুকু সময়, কতটুকু সময় থাকে তা। আর যদি ধরেন এই টাইমটা যদি একজন ছাত্র তার যদি অবিবাহিত হয়, সে পড়াশোনা করলো, তো অবিবাহিত হলে যে তার ওয়াইফের জন্য যে টাইমটা দিত না, তার ওয়াইফও তো স্টুডেন্ট থাকবে, যে তাকে সেও স্টুডেন্ট থাকুক আর যাই থাকুক, তারা হাজব্যান্ড ওয়াইফ তো তাদের তো একটা টাইম দিতে হবে, সেটা তো তারা একত্রে থাকতে হবে। যেটা এটা আবার একটা টেনশন, ওয়াইফ ওখানে কি করছে, হাজব্যান্ডের কিন্তু একটা টেনশন থাকবে যে ও ঠিকভাবে ওখানে ই করতে পারলো না, কে কারো কোনো বিপদে পড়লো কিনা, এই পড়লো কিনা, এটা সেটা কিন্তু তো আপনার পরিবারের ভাই বোন আছে, মা বাবা আছে, ভাই তাদের বোনের কাছে- জন্য অনেক সময় ওইটা থাকে না, যেটা ওয়াইফের জন্য থাকে। আর আর বিশেষ করে সন্তান হয়ে গেলে তার কোনো কথাই নাই, সন্তান অসুস্থ হইলো কিনা, সন্তানের খাবারটা ঠিকভাবে গেল কিনা, এই যে তার পিছুটান, এই পিছুটানের জন্য সে অনেক কিছু করতে পারবে না। ছাত্ররা নেতৃত্ব ছাত্রদলে মানে কি কি? এমন কাজ যে না, এটা ছাত্র করতে পারবে না? নেতৃত্ব মানে কি? ছাত্র নেতৃত্ব মানে আমরা যেটা বলতাম সেটা হলো অন্যায়ের সাথে আপোষ না করা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা, যেটা আমরা এখন ন্যায় প্রতিষ্ঠা করা একই সাথে। যেটা যুব দল কিছুটা পারে। যুব দলেরও অনেকে আছে যেমন যাদের 50 বয়স হয়ে গিয়েছে, তাদের হাঁটু ব্যথা, পা ব্যথা, অনেক কিছুই আছে। আচ্ছা, তবে কিন্তু আপনি- ছাত্র নেতারা কিন্তু সেটা না। ছাত্র নেতারা একটা পুলিশ দাওয়া দিলে দৌড় দিতে পারে, একটা অন্য সংগঠনেরই দিলেই করতে পারে, কিন্তু একটা যুব নেতা দৌড় না দিলেও হয়, সে তার মেধা দিয়ে। এই জন্য ছাত্র নেতাদেরকে বলে যে তারা আচ্ছা, তাহলে 21 বা 22-এ শেষ হয়ে যায়, তারপর 30 বছর পর্যন্ত সে কেন ছাত্র নেতা থাকবে? আপনি যদি বলবেন 21-22 না, ছাত্রত্ব শেষ, তাহলে আপনি যে এই ক্রাইটেরিয়া গেলেন, তাহলে তো তার ছাত্রত্ব শেষ, সে এরপর এটা জবে আস্তে চলে আস্তে যাবে। নিয়ে আসতে হবে, এই জায়গায় নিয়ে আসতে হবে, এইখানেই নিয়ে আসতে হবে। আপনার রাজনীতি যত স্বচ্ছ হবে আপনাকে এই জায়গায় নিয়ে আসতে হবে। এখন হয়তো এখনো অত স্বচ্ছ হয় না, অতই হয় নাই, কিন্তু আপনার স্টুডেন্ট লাইফ শেষ, ছাত্র রাজনীতিও শেষ, এই জায়গায় নিয়ে স্টুডেন্ট লাইফ তো দেখা যায় যে এখন আপনার হলো গিয়া 35-40 বছর হয়েছে এসে না। একটা এবার ইভিনিং ডাকসুতে বটে। আমাদের অনেকই ছিল না, রাকিব ছিল, নাসির ছিল, এই ছিল, সে ছিল, দিছে নমিনেশন দিয়েছে, কিন্তু আবিদকে সরাসরি কারেন্ট স্টুডেন্ট ওকে দিতে হয়েছে। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে করে এই ধারাই চলে আসবে। ছাত্র দলের কেন্দ্রীয় নেতাও কিন্তু এই জায়গায় আনতে হবে, আপনার এই ধারায় আসতে হবে, যে স্টুডেন্ট না হইলে না, আমি তো দেখি যে কারণ আপনার হ্যাঁ। এই যে ধরেন একটা কারেন্ট স্টুডেন্ট, তার ক্লাসমেট থাকে, তার রুমমেট থাকে, তার ইয়ারমেট থাকে, মানে তার আপনি একটা বলতেছেন, circle আমি থাকে। বলছি শুধু যে ছাত্রদল করে দায়বদ্ধতা থাকে, এই কারণে সে রাষ্ট্রীয় আইন এবং ধর্মীয় আইনকে উপেক্ষা করে বিবাহ করতে পারবে না, এটা হলো গিয়ে আপনার মানে আপনাদের মতামত এরকম? রাষ্ট্রীয় আইন ধর্মীয় তাকে তো বাধ্য করা হয় নাই, সে মানে তার ছাত্রদল কাছে- করলে সে এটা মানে তা- এইগুলোকে তাকে ভাইলেট করতে হবে। তার কাছে সে যদি করতে চায় সে সংগঠন করবে না, এটা করবে না, যুবদল করবে, অন্যই করবে। তো তাকে তো যুবদলে তো আবার একটা বয়স বাইন্ডিংস রয়েছে যে আসলে ওই সময় তরুণদের দেওয়া হয় না, সেক্ষেত্রে দেওয়া হয়। যোগ্যতা না, থাকার পর দেওয়া হচ্ছে তো। যুবদলে তো ছাত্রদল শেষ হইলে তো সে যুবদলে ঢুকে যেতে পারতেছে। সবাই তো পারে না, কারণ এখানে ছাত্রদলের যে যত পরিসর বা যত কমিটি, যুবদলে তো অত জায়গা নাই। আর আমাদের তো ঢাউস কমিটি, এই ঢাউস কমিটির তো তবে অনেকেই আবার আচ্ছা, ধরে যায়। এরপরে স্বেচ্ছাসেবক আছে, কৃষক দল আছে, এগুলো কিন্তু সব ছাত্র নেতাদের দিয়েই করা হয়েছে, অনেকগুলা ছাত্রদের তো। আচ্ছা, এখন এবার অনেক আসি option আপনার আছে। মহিলা দলের বিষয়ে, যে আসলে আপনি বলতেছিলাম যে আসলে আপনি ছাত্রদল শেষ করে বিএনপির কোনো দায়িত্বে ছিলেন না হ্যাঁ, মহিলা আমি দলে ছিলেন? মাদারীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম। মানে 10 আমি বছর। বলছি যে ছাত্রদলের যে আপনার সহসভাপতি ছিলেন কেন্দ্রীয় সংসদে, এরপর আপনার কোন সংগঠনে দায়িত্ব নিয়েছেন? আমাকে যখন ছাত্রদল থেকে, মানে আমি মূলত মেন্টালি ছিলাম, প্রিপেয়ার ছিলাম, কিংবা ওইভাবেই করেছি, কারণ আমি আসলে জীবনে যেটা করতে চেয়েছি যে কোনো বিতর্কিত কোনো থেকে কার্যক্রমের আমি জন্য কাজ করতে চাই না। জি। হ্যাঁ, আমি যেটা করতে চাই আয়নার মতো যাতে স্বচ্ছ থাকে। তো আমার মেন্টালি ডিসিশন ছিল যে আমি বিয়ে করার সাথে সাথে আমি ছাত্রদল থেকে চলে যাব। হ্যাঁ, ইন দ্য মিন টাইম আমি বিয়ে করলাম, আবার নতুন ছাত্রদলও হলো। তো তখন আমাকে ম্যাডাম বললো যে তুমি মহিলা দল করো। ইভেন আমার সেলিমা আপাকে ম্যাডাম করে বললো যে তখন সেলিমা আপা ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক, আর চকলেট আপা ছিলেন সভানেত্রী। তো তখন সেলিমা আপাকে ম্যাডাম বললো যে ওকে এসে মহিলা দলে নিয়ে নেন। তো কিন্তু আপনারা বেগম খালেদা জিয়ার সান্নিধ্য পেয়েছেন কি ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় না ইডেন কলেজে থাকা অবস্থায়? আমি তো ইডেন কলেজের ভিপি যখন হয়েছি তারপর থেকেই ম্যাডামের সব সান্নিধ্যেই ছিলাম।
তাদের কাছে আপনাদের অ্যাক্সেস ছিল? হ্যাঁ, সব সময় ম্যাডাম তো মিন্টু রোডে বসতেন 96-এ, তার আগে 91-এ ম্যাডাম সুগন্ধা ছিল, হিয়ার রোড ছিল, হ্যাঁ ওই দুটাতে বসতেন। তো মানে যে কেউ চাইলে দেখা করতে পারতো এরকমটা না? যে কেউ চাইলে মানে কিছু তো প্রসিডিউর ব্যাপারে কিছুতেই ছিল, কিন্তু আমার জন্য অ্যাক্সেস ছিল, কারণ মানে যারা দায়িত্বশীল তারা তাদের প্রবেশটা খুবই ইজি ছিল। এখন যেটা গুলশান অফিসে হয়, আমরা যাই না, যে তো বাইরে দাঁড়াই, ম্যাডাম ওঠার সময় দেখি, নামার সময় দেখি, ওরকমই আর কি সবসময়। ইয়ে তো আর তখন তো ছাত্র দলের বললাম না খুব ইয়ে ছিল, আর ছাত্র দল যখন কোনো ম্যাডামের সাথে সাক্ষাৎ করতো, তো ছাত্রনেত্রী হিসাবে আমি সবচেয়ে লাইমলাইটে ছিলাম, তো আমাকে সবসময় তার এই করতো। তাই এই প্রোগ্রাম মহিলা দলে আপনার কোন দায়িত্ব দিয়ে যাত্রা শুরু হয়? আমি পদ বলতে চাই না, কেননা পদ আমি মনে করি এটা একটা দায়িত্ব, যে আসলে স্পেসিফিক দায়িত্ব, পদ মানে দায়িত্ব। সেই আপনাকে কোন দায়িত্ব দেওয়া হয়? এই তো ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি। এর আগে অবশ্য আমাকে সাংগঠনিক দেওয়া হয়েছিল ঢাকা ডিভিশনের, সাংগঠনিক ঢাকা ডিভিশনের, ওইটা আবার 6টা আমাকে এর আগে মানে একটা আলোচনায় ছিল যে শিরিন সুলতানাকে প্রেসিডেন্ট, আমাকে সেক্রেটারি করে একটা কমিটি দেওয়া, এবং আমিও খুব ইস্যু ছিলাম যে আমাকে হয়তো এরকম দেওয়া হবে। তারপরে আবার শুনলাম যে ঢাকা মহানগরীর দায়িত্ব দেওয়া হচ্ছে আমাকে, কিন্তু সর্বশেষ দেখা হলো যে এগুলো কিছুই হলো না, আমাকে সাংগঠনিক দেওয়া হলো, কিন্তু সাংগঠনিকটাও ঢাকা ডিভিশন তো সাংগঠনিক 1 নম্বরে, কিন্তু আমাকে সেইটা ওই করে পাইলট করে তারপরে দেওয়া হলো 2 নম্বরে, মানে ঢাকা ডিভিশন নিচে নিয়ে আসা হলো ডিউটো আমার জন্য, মানে অনেকটা কনস্পিরেসির শিকার আর কি। তো তখন আমি চিন্তা করলাম যে আমি আপনার উপরে যাদেরকে দেওয়া হলো তারা কি আপনার চেয়ে তুলনামূলকভাবে যোগ্য ছিল না? আমার যে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, আমার মনে হয় এই দলে আর কারো আছে বলে মনে করি না। আপনি যদি সত্যিকার মূল্যায়ন করেন, আমার মতো তো এত আর কারো নেই। তো তারপর যখন আমাকে এই জায়গায় করা হলো, তখন আমি মনে করলাম যে আমাকে প্রত্যেক দিন নিয়ে একটা বেইজ্জতি করা হবে কিংবা করা হবে। আমাকে আবার পাশাপাশি বিএনপি সেন্ট্রাল কমিটিতে রাখা হলো সদস্য হিসাবে, তখন আমি এইটা নিয়েই কাজ করলাম, কারণ আমি সবসময় মনে করেছি কি আমাকে দীর্ঘদিন রাজনীতি করতে হবে, তা আমি যত পরিচ্ছন্নভাবে রাজনীতি করতে পারবো তত আমি এই রাজনীতিটা আমি কন্টিনিউ করতে পারবো। আমি যদি অন্যায় কাজ করি কিংবা বিতর্কিত কাজ করি, তাহলে আমি ওই জায়গায় থেমে যাব। তো সেটা আমি কখনোই করিনি। তখন আমি এই সেন্ট্রাল বিএনপি হয়ে আমি কাজ করলাম। তো ওই কমিটিতে আমি একদিনের জন্য যাইনি, ওটা ছিল। এর পরবর্তীতে এই যেটা কমিটি হয়েছে। আপনার কাছে কি তারা ওই সময় কোনো সহযোগিতা চেয়েছে? না, আমার কাছে আপনার কোনো পরামর্শও চাইনি? কখনো চায় নাই, বরং আমাকে মানে ঝামেলাই করতে চেয়েছে আর কি। কিন্তু আমি ঝামেলা থেকে যত টেকনিক্যালি অ্যাভয়েড মানে থাকা যায় সেটা চেষ্টা করেছি, কিন্তু আমাকে অনেক বিব্রতকর অনেক ইসে ফেস করতে হয়েছে। এই বিব্রতকর পরিস্থিতি যে ফেলে দেয়, এটা কি দলীয় লোকজন না অন্য দলের লোকজন? না, এটা দলীয় লোকজনই। অন্য দলের লোকজন তো আমাকে ফেস করতে গেছে, যেহেতু আমার বাড়ি হলো মাদারীপুর, তো ওই জায়গা থেকে বিএনপি করা, এটা তো কতটা যে ভয়ঙ্কর অবস্থা, কতটা যে বিপদের মধ্যে দিয়ে আমাকে চলতে হয়েছে, আমার পরিবারকে করতে হয়েছে, ওগুলো আমাকে কখনো, কারণ কি বিরোধী দল তো বিরোধী দলই, ওদের কোনো কিছু ফেস করতে আমি কখনোই দুর্বল হতাম না, কি হতাম না। কিন্তু নিজের দলের মধ্যে হলে তো তখন আমি মনে করতাম যে নিজের দলের বিষয়টা এটা কে কীভাবে এই করবে, তো এইগুলো আমাকে অনেক আমাদের ধরেন প্রতিদ্বন্দ্বিতা হবে অন্য দলের সাথে, আর প্রতিযোগিতা হবে নিজ দলের যারা আছে তাদের সাথে, সমমনা নিজ দলের। তো সেক্ষেত্রে নিজ দলের মধ্যে প্রতিযোগিতা না হয়ে একটা নিজেদের হ্যারাসমেন্ট করা বা হেয় প্রতিপন্ন করা, এইটা থেকে আসলে আপনি বলেন আপনার উপরও ইনজাস্টিস করা হয়েছে, এই যে একটা ধারা, এটা আপনার কাজের গতিকে স্লো করে দেয়নি? আমাকে কখনোই স্লো করতে পারেনি। আমি আমার কাজ স্পিডলি করেছি, কারণ আমি একদিনের জন্য আমি থেমে থাকিনি। আপনি যদি দায়িত্ব না পান তাহলে আপনি কিভাবে কাজ করবেন? কাজ করতে চাইলে কাজ করা যায়। যেমন ধরেন আমাকে ওই পাশাপাশি আমি সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম, সেই হিসেবে আমি কাজ করেছি। আর একটা হলো আমি সাবেক ইডেন কলেজের ভিপি ছিলাম, আমি ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি মাদারীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম, এতগুলা দিয়ে আমি এইগুলা দিয়ে তো অনেক কাজ, আমি কাজের জন্য কখনো আমাকে আপনি তখন আর কি ওই আপনাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে হেয় প্রতিপন্ন করার জন্য আপনি ওইখানে দায়িত্ব পালন না করে নিজেকে অন্য জায়গায় ইনভলভ করে গেছেন। কিন্তু আলটিমেটলি ওই জায়গাটা কি আসলে দল ক্ষতিগ্রস্ত হলো না? কেন আপনাকে যদি ওই জায়গায় না দিয়ে আপনার যে প্রাপ্য জায়গাটা, আপনি যেখানে কাজ করার যোগ্য এবং যেখানে আপনি ইন্টারেস্টেড, সেইখানে দেবে ভালো হতো না? ধরেন আমি আমাকে নিজেকে তৈরি করেছি দলের জন্য বেস্টটা দেওয়ার জন্য,
এখন দল আমাকে কিভাবে কাজে লাগাবে সেটা দলের বিষয়, আমাকে দল যেভাবে কাজ লাগাবে আমি সেইভাবেই কাজ করব, কিন্তু আমি তো চেষ্টা করেছি বেস্টটা দেওয়ার জন্য, সেই জায়গায় অনেক ক্ষেত্রেই আমি পারিনি। আচ্ছা, যারা এই হিউমিলেশনের পথ বেছে নিল, আপনার যে একটা কাজের গতি সেটাকে হ্যাম্পার করার জন্য কিংবা আপনাকে মিসগাইডেড করার জন্য বিভিন্ন অপকৌশল প্রয়োগ করলো, তাদের বিষয়ে আপনার মন্তব্য কি, বা তাদের বিষয়ে মন্তব্য হলো যারা করেছে পরবর্তীতে তারাই সাফার করছে, কারণ অন্যায় তো অন্যায়। অন্যায় আজকে অন্যায়টা, ওই যে একটা কথা আছে না, মিথ্যার কোনো ভবিষ্যৎ নাই। আজ যেই মিথ্যা তোমাকে হাসাবে সেই মিথ্যাই দুদিন পরে তোমাকে কাঁদাবে। ওইটাই আমি বলছি, যারা অন্যায় কাজ করেছে তারা এখন কাঁদছে, কিংবা তারা এখন বিব্রত করার অবস্থায়। এই যে একটা বিষয়, একদিকে আপনি বিব্রত হলেন, নিজেকে ডাইভার্ট করেন, অন্যদিকে নিয়ে গেলেন, আবার এখন তারা অন্যদিকে চলে গেছে, কিন্তু তারা ওইখানে সুচারুভাবে দায়িত্ব পালন করতে পারে না, কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হলো তো আপনার দল। এটাকে আপনি কিভাবে দেখেন? এখান থেকে উত্তরণের উপায় কি? এখান থেকে উত্তরণের এইগুলা যেন দল নীতি নির্ধারকরা তারা সবসময় যেন এগুলো পরীক্ষা নিরীক্ষা করেন, হ্যাঁ, জবাবদিহিতার আয়তায় আনেন, তাহলে এই বিষয়গুলো। আপনি তো এখন মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন, তো আপনার সাধারণ সম্পাদককে কতটুকু সহযোগিতা করতে পারেন, কিংবা সে আপনার থেকে কতটুকু সহযোগিতা প্রত্যাশা করে, বা আপনাদের দুজনের মধ্যে কতটুকু সমন্বয় হয়? সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের কাজ তো সাধারণ সম্পাদককে সহযোগিতা করা। আমি বেস্টটা দেওয়ার চেষ্টা করি, আমি আমার বেস্টটা দেওয়ার কারণ আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমি মহিলা দল, ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রনেত্রী কিংবা এই হিসাবে আমি 10 বছর আমি নেতৃত্ব দিয়েছি, তো সেই কারণে আমার ওখানে একটা বিরাট অভিজ্ঞতা আছে। তারপরে হলো আমি মহিলা দল প্রায় 10 বছর হতে চলবে এখানে একটা, তো আমার যে অভিজ্ঞতার ভান্ডার আমি মনে করি বাংলাদেশে আর কোনো মেয়ের নাই। তো সেই অভিজ্ঞতাকে আমি পরিপূর্ণভাবে কাজে লাগাই। আমি সবসময় চেষ্টা করি কে কি করবে, কে কি করেছে এটা না, আমি একটা জিনিস মনে করি, আমি কাজের মধ্যে বেঁচে থাকতে চাই, মৃত্যুর পরেও যেন আমার কাজটা আমাকে বাঁচিয়ে রাখে। তা আমি সেই কাজগুলো আমি করে যাচ্ছি, সেটা আমি দল কি দিবে, দল থেকে কি পাবো, এটা আমি কখনো হিসাব করি না। আমি দলকে কি দিতে পেলাম এটা আমি সব। আচ্ছা, আমরা দেখেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যখন হাজিরা হতো তখনও কয়েকশো নারী নেত্রী চলে আসতো আমাদের মিছিলের সামনে, তারা অনেক সময় বিএনপির নেতাকর্মীদের উপর হামলা হলে তারা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করত, কিন্তু পরবর্তীতে দেখলাম যে একটা পর্যায়ে আস্তে আস্তে সেই সংখ্যাটা কমে যাচ্ছে। ওই সময়টা ভালো একটা প্রশ্ন করেছেন। ম্যাডাম যখন হাজিরা দিতেন তখন আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি, মহিলা দলের প্রেসিডেন্ট সেক্রেটারি ম্যাডামের সাথে কোর্টে থাকতেন, আর আমাকে দেওয়া হলো এই মেয়েদেরকে অর্গানাইজ করে ওখানে থাকতে, বিশেষ করে রাজপথে থাকার জন্য, রাজপথে, বিশেষ করে কার্জন হল, হাইকোর্টে, এই এরিয়াতে থাকার, রাজপথে থাকার। এবং বিশ্বাস করেন যেদিনই ম্যাডামের হাজিরা হতো আমি যেতাম, ঘর থেকে আমি দোয়া দূরত পড়ে যেতাম যে আমি আমার ইজ্জত নিয়ে বাসায় ফিরতে পারবো কিনা, আমাকে জেলে নেবে এটা এই ভয় পেতাম না। কিন্তু তখন তো আপনি জানেন ছাত্রলীগ কতটা উগ্র ছিল, ওরা মেয়েদেরকে জামা টেনে নিত, জামা জমা ছিঁড়ে ফেলতো, ওড়না ছিঁড়ে ফেলতো, এই করতো, এটা হ্যাস্ত করতো। তো আমি সবসময় আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ আমি যেন ইজ্জত নিয়ে বাসায় ফিরতে পারি, কিংবা ইজ্জত নিয়ে জেলে গেলেও ইজ্জত নিয়ে যেতে পারি। এইটা পরোয়া করে আমি কিন্তু কন্টিনিউ ওই জায়গায় এই দায়িত্ব পালন করি। আপনি কখনো হামলার শিকার হয়েছেন বা গ্রেপ্তার হয়েছেন? আমার বিরুদ্ধে 14টা মামলা ছিল এবং একটা মামলা প্রায় সাজাই হয়ে যাচ্ছিল এই 2024-এর আগে, নির্বাচনের আগে। তো অনেক টাকা খরচ করে এটা আমি জাস্ট 24-এর নির্বাচনের যাতে একটু পরে নিয়ে যায় এই চেষ্টা করেছিলাম, সেই জন্য আমাকে অনেক টাকা গুনতে হয়েছে। এটা একটা। আর হলো যে হামলা তো অনেকবারই শিকার হয়েছি, কিন্তু আল্লাহ পাক কেমন জানি আমাকে মানে বাঁচিয়ে নিয়ে আসে। আমি মনে করি এটা আল্লাহর প্রতি আমার অগাধ আস্থা আছে বিদায়, এটা একটা বিষয়। আর ঠিক জেলে যাওয়া হয় নাই, কিন্তু আমি গ্রেপ্তার হয়েছিলাম, থানা পর্যন্ত রাখা হয়েছিল। এই সবগুলো আমি মনে করি যে আল্লাহ পাক আমাকে কেমন করে যেন সেভ করে রাখে, কিন্তু আমি বেস্টটা রাস্তায় বলতে পারেন যে আমি একজন রাস্তার নেত্রী। আচ্ছা, এদেশের অর্ধেকের বেশি ভোটার নারী জনসংখ্যার অনুপাতে, তো এই নারীদেরকে মহিলা দলে সংযুক্ত করা কিংবা এই নারী ভোটারদের আকৃষ্ট করার জন্য বিএনপি বা ধানের শীষের প্রতি আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন বা নিতে চাচ্ছেন? দেখেন, নারীরা তো সবসময় আমরা যে অতীত দিনে যেটা দেখেছি বিএনপি ভক্ত, এবং
বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 91 এর নির্বাচন বলে, না এটা অতীতে ছিল, এখন কিন্তু অনেক সময় বিএনপির বিরুদ্ধে ব্যাশিং এর কারণে সেই যে বিএনপি ভক্ত, এটা আপনি এখন কমপ্লিটলি বলতে পারবেন না মনে হয়। সেটা বলতে পারেন, যেরকম যে ডাকসুতে বিএনপি নেতারা বলতো যে ডাকসুতে আমরা জিতবো, কিন্তু পরবর্তীতে দেখা গেছে ভিন্ন হয়েছে। আমার কাছে মনে হয় যে আপনারা যদি বলেন যে আমাদের দেশের নারীরা সেই বিএনপি ভক্ত, এটা এরকম হবে, এটা কমপ্লিটলি শিওর আমি। আপনি এখন এখান থেকে উত্তরণের উপায় কি দেখছেন? আপনি ডাকসুর এক্সাম্পল নিয়ে আসতে পারেন, কিন্তু আপনি ডাকসু তো সারা বাংলাদেশের একটা অংশ। না, ডাকসু অ্যানাদার পার্ট। আমি বলছি যে আমাদের যে অ্যানালাইসিস বা থিংকিং, এখান থেকে আমরা বের হতে পারছি না কেন? অ্যানালাইসিস হলো, এটা অ্যানালাইসিস তো আমরা অনেকভাবে করি, কিন্তু আমাদের কাছে যেটা ডকুমেন্টস হিসেবে আছে, অতীত দিনে নারীরা বিএনপিকে বেশি ভোট দিয়েছে, আমরা ওইটাই এখনো বিশ্বাস করি, আস্থায় রাখি। হ্যাঁ, তবে বলতে পারেন যে আপনাদের বক্তব্য যে হ্যাঁ চেঞ্জ হয়েছে কারণ ডাকসু নির্বাচন হলেও হতে পারে, কিন্তু সেই প্রমাণ তো আমাদের কাছে নাই। তবে আমি মনে করি যে নারীদের ভোট যাতে অতীত দিনের মতোই থাকে, সেই জন্য আরো বেশি কাজ করা দরকার। সেক্ষেত্রে আপনারা যে আপনাদের কার্যক্রম কিংবা আপনাদের যে ওয়ার্ড ভিত্তিক মহিলা দলের কমিটি কিংবা বাড়ি বাড়ি গিয়ে তাদের উঠান বৈঠক, এটা কি শুধু নির্বাচনের আবহ যখন আসবে তখন যদি আপনি যান, এর মধ্যে যে যদি সে ডিটারমাইন্ড হয়ে যায় একজন নারী, সেখান থেকে এখানে ডাইভার্ট করা কিন্তু ভেরি টাফ। তো সেক্ষেত্রে অনেক আগে থেকেই তাদেরকে যে পজিটিভ দিকে নিয়ে আসা, বিএনপি যে চাঁদাবাজদের দল না, চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশনে যায় কিংবা অন্যায়কারী কিংবা কোনো ধর্ষণকারী এগুলো হবে না, এই আস্থাটুকু স্থাপনের জন্য কিংবা তাদেরকে সাথে নিয়ে চলার জন্য আপনারা কি কি উদ্যোগ নেবেন? আমাদের উদ্যোগ প্রথম তো আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান ডিক্লারেশন দিয়েছেন, আমাদের যে 31 দফা এটার মধ্যে আছে যে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। এছাড়া তো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের জন্য যে উপবৃত্তি, তারপর অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, এটা আরও ইন্টারমিডিয়েট ছিল, হয়তো ডিগ্রি পর্যন্ত করবে, এটা এই বিষয়গুলো তো থাকবেই। পাশাপাশি নারীর নিরাপত্তার জন্য যেটা দরকার, যেমন ধরেন আমি আমার এসে বলি, আমি তো মফস্বল থেকেই উঠে আসা, আমার স্কুলের নাম হলো চরমগুড়িয়া গার্লস হাই স্কুল। তা আমি গার্লস হাই স্কুলে এখন তাকালে দেখি সব বোরখা আর বোরখা, হ্যাঁ, কিংবা বোরখা না হলে হিজাব পরাটা। তো আমি একটু ওদের ব্যাপারে জানতে চাইলাম, তখন দেখা গেল কি যে যত না ধর্মীয় কারণে, তার চাইতে বেশি হলো ইফটিজিং কিংবা হ্যারাসমেন্ট, এদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তো এই যে নারীর যে প্রোটেকশনের দরকার, সেই বিষয়গুলো আমাদেরকে চরমভাবে গুরুত্ব দিতে হবে। আমি মনে করি যে মেয়েদের এই প্রোটেকশন বিষয়টা মেয়েদের জন্য বিরাট একটা তারপরে ধরেন নারী নির্যাতন যে হচ্ছে, এটা তো ডোমেস্টিক ভায়োলেন্স যেমন হয়, বাইরেরই হয়, এইগুলা যাতে না হয় সেই বিষয়ে তো সেক্ষেত্রে আপনারা প্রতিটা ইউনিয়নে কিংবা উপজেলায় আপনাদের কি এরকম সেল করেছেন যে নারীদের মহিলা দলের নেতৃত্বে যে যেখানে নারীদের নিপীড়ন করা হবে সেটার এগেইনস্টে আপনারা দাঁড়াবেন, কিংবা নারীদের ওই অঞ্চলের নারীদের সম্পৃক্ত করে, এরকম কোনো উদ্যোগ আপনারা কি গ্রহণ করেছেন? এটা আমাদের মহিলা দলের পক্ষ থেকে করা হয় নাই, তবে ব্যক্তি উদ্যোগে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে আপনি জানেন যারা নির্বাচন করবে তারা কিন্তু পার্সোনালি এই কাজগুলো কিন্তু বিএনপি বেশি হয়, দলগতভাবে তো হয়, কিংবা ওই কনস্টিটিউয়েন্সি অনুযায়ী দিক নির্দেশনা থাকে যে যেই নেতা যে এরিয়া থেকে, এইগুলো প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সির নেতারা ওই তাদের ভোট করার জন্য নেতাদের কাছে তো ধরেন গিয়ে আবার একটা সিন্ডিকেট থাকে, একটা বলয় থাকে, এই বলয় ভেদ করে যাওয়াটা অনেক সময় সাধারণ মানুষের জন্য কঠিন। এটা মানে প্রতিটা লোকের ক্ষেত্রে এই ধারণাটা আপনাদের নেই, এটা 17 বছর হয়েছে, কিন্তু যারা নির্বাচন করবে, নির্বাচনমুখী যে সমস্ত নেতারা, তারা কিন্তু দলের দিকে অনেক সময় তাকায় না, তারা ভোটার দিকে তাকায়। ভোটারদের অতীত অভিজ্ঞতা বলে যে আসলে নির্বাচনের সময় এভাবে আসে, এসে কথা বলে, আবার নির্বাচন শেষ হয়, তারপর আর তাদের খুঁজেও পাওয়া যায় না। এটা হয়েছে 17 বছর। সেক্ষেত্রে আপনারা মহিলা দল উদ্যোগ নিতে পারেন না যে আসলে আমরা শুধু নারীদের যারা আছে তাদের নিয়ে আমরা কাজ করব, এভাবে তাদেরকে যে আমি যে বললাম যে একটা নির্যাতন বা নিপীড়ন বিরোধী প্রতিটা ইউনিয়নে কমিটি করতে পারেন কিনা, প্রতিটা ওয়ার্ডে ওই অঞ্চলের যারা শিক্ষিত মার্জিত ভদ্র নারী আছে, যারা রাজনীতি সচেতন, যারা অধিকার সচেতন, তাদেরকে নিয়ে এবং আপনাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে। মহিলা দল প্রায় 2016 সালে হয়েছে, মহিলা দলের কমিটি তো মেয়াদ অনেক আগে শেষ হয়ে গিয়েছে। মহিলা দলের নতুন নেতৃত্বেরও তো একটা বিষয় আছে, কারণ ইন দ্য মিন টাইম এসে প্রায় 9-10 বছর অনেক মেয়ে হয় কি, নতুন 3 বছরের কমিটি হয়তো 4 বছর হতে পারে, 5 বছর হতে পারে,
এর বেশি হয়ে গেলে তো যে যার মতো করে ভিন্ন জায়গায় মনোনিবেশ করে আচ্ছা, ফেলে। হ্যাঁ, মহিলা দলের যে বিষয়টা ধরেন অন্যান্য ক্ষেত্রে হয় কি মাই ম্যান অ্যান্ড গ্রুপের একটা শব্দ আছে, আর মহিলা দলের ক্ষেত্রে আবার একটা নতুন টার্মিনোলজি দেখতে পাই যে ফ্যামিলি ম্যান, মানে নেতা রাজনীতি করে তার ওয়াইফকে একটা জায়গায় দায়িত্ব দিয়ে দেয়। এটাকে আপনি কিভাবে দেখেন? আমরা এর বিরোধী। আমাদের বক্তব্য হলো যে রিয়াল পলিটিশিয়ান যারা আছে তাদের মধ্যে থেকে, কারণ এখন তো বিএনপি তো প্রচুর ছাত্রনেত্রী আছে, তৃণমূল পর্যায় থেকে উঠে আসা যে সমস্ত নেতৃত্ব তাদের দায়িত্ব আসতে পারে। তো এটা আমরা প্রত্যাশা করি যে আগামীতে যেটা হয়ে গেছে তো গেছেই, যেটা তো আর হলো আফরোজ আব্বাসের একটা আলাদা ইমেজ ছিল সেটাকে নিয়ে, কিন্তু আমরা এই যে ঘর থেকে নিয়ে আসা এটার বিরুদ্ধে আর কি। আচ্ছা, এই যে ধরেন মহিলা দল যারা মহলে থাকে তাদেরকে বলা হয় মহিলা, কিন্তু আমি তো দেখি মহিলা এখন আর মহলে নেই, তারা এখন প্রযুক্তির ক্ষেত্রে আছে, কর্মক্ষেত্রে আছে, শিক্ষা দীক্ষায়, আপনি যেখানেই বলেন না কেন সর্বক্ষেত্রে তারা রয়েছে। তো এই মহিলাদেরকে আপনি এখন মহিলা না বলে কেন নারী বলতেছেন না? হ্যাঁ, এটা একটা আওয়াজ উঠেছে যে মহিলা না বলা হোক নারী বলা হোক, হতে পারে, এটা সুন্দর শোনা যায় মহিলার চাইতে। আচ্ছা, এই নারীরা তো অনেকেই কর্মক্ষেত্রে প্রবেশ করেছে, আর যারা কর্মক্ষেত্রে প্রবেশ করতে চায় উন্নত বিশ্বে তো দেখি যে আসলে নারীরাও পুরুষের সমান তালে কাজ করে যায়। তো আমাদের দেশে তাদের কর্মসংস্থানে আমরা দেখি যে বাংলাদেশের সবচেয়ে যে একটা গুরুত্বপূর্ণ সেক্টর গার্মেন্টস সেক্টরে তাদের অবদানটা অনেক বেশি, অন্যান্য সেক্টরেও তারা একদম এখন ভাইব্রেন্টলি প্রবেশ করছে। নারীদের কর্মসংস্থানের জন্য আপনারা কি কি করতে পারেন বা কি কি উদ্যোগ আছে, কিংবা যা নারী উদ্যোক্তা রয়েছে তাদেরকে আপনারা কিভাবে সাপোর্ট দিবেন? আমার মনে হয় যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলা হয় যে মহিলাদেরকে, তবে আমি এখন মনে করি একমাত্র পলিটিক্সে ছাড়া বাকি সব ক্ষেত্রেই তারা এখন পুরুষের সাথে সমানভাবে এগোচ্ছে। পলিটিক্সে এখন পিছিয়ে আছে, সেই কারণে বলা হচ্ছে সংরক্ষিত আসনে আরও বাড়ানো হোক, কিংবা সরাসরি যেমন আমরা বলতেছি যে সংরক্ষিত আসনে যে এটা 50% থাকুক, কিন্তু সরাসরি আসনে আরও বেশি নারী মনোনয়ন দেওয়া হোক আমাদের মহিলা দলের পক্ষ থেকে, কিংবা নারীদের পক্ষ থেকে আমরা এটা বলছি যে আরও বেশি করা হোক। আর নারী নেতৃত্ব বেশি আসলেই ধরেন এটা, আর অন্যান্য ক্ষেত্রে তো নারী পুরুষ তো সমান, এখানে কি নারীদের আলাদা করে দেখা হচ্ছে তা তো না। এখানে তো কম্পিটিশন করে যদি নারীরা আসতে পারে আসছে, যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন দেখা যাচ্ছে যে ছেলেদের চাইতে মেয়েরা বেশি স্টুডেন্ট, তো এরকমই সব জায়গায় হবে আস্তে 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 করে। আর এটা দেখবেন যে খুব বেশি দিন না, কারণ মেয়েরা যেটা দেখা যায় যে সিনসিয়ার বেশি, ওরা একটু সৎ বেশি, সেই কারণে এখন তো প্রাইভেট কোম্পানিগুলা ইভেন আমার হাজব্যান্ডের আছে, তো আমি তো শুনি যে পুরুষের চাইতে মেয়েরা ভালো, ওদেরকে বিশ্বাস করা যায়, ওরা সিনসিয়ার বেশি। তো এই আমাদের যোগ্যতা দিয়ে, মেয়েরা যোগ্যতা দিয়ে যে পুরুষকে পিছনে ফেলে দিবে। একটা ইন্টারেস্টিং বিষয় আসলো যে আপনার হাজবেন্ডের কোম্পানি আছে, সে নারীদের বেশি রিলাই করতে পারে বা বেশি কর্মঠ মনে করে, তো আপনার এই কোম্পানির ক্ষেত্রে হাজবেন্ডের আপনি বিএনপির সাথে সম্পৃক্ত বা বিএনপি সমমনা এই ধরনের নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে বা বলেছেন? এখানে যোগ্যতা অনুযায়ী বিএনপি আর না, এখানে আমার কোম্পানির জন্য যেটা বেটার সেটাই, তবে হ্যাঁ আমাদের মাইন্ডের হলে তো সেটা সবচেয়ে ভালো হয়, সেটা তো হয়েছে। যোগ্যতা অনুযায়ী পাবে, তো যোগ্য করার জন্য কি উদ্যোগগুলো আপনি বললেন যে সমান মর্যাদা, সেক্ষেত্রে হয় কি ইকুইটি অ্যান্ড ইকুয়ালিটি দুইটা তো ভিন্ন জিনিস। কারণ হলো গিয়ে আপনি যার যতটুকু প্রয়োজন যেটা ন্যায্যতা, এটা হলো ইকুইটি, আর ইকুয়ালিটি সমান সমান। তো সমান সমান দিলে তো পুরুষরা তো মাঠে ঘাটে রাজনীতিতে অনেক এগিয়ে আছে, তারা অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে আছে। রাজনীতি ছাড়া সব জায়গায়, শুধু রাজনীতিতে মেয়েরা পিছিয়ে আছে, এটা কিন্তু আমাদের এই রাজনীতিতে এই জন্যই বলতেছিলাম যে আসলে যে তাদের যে সমতা প্রয়োজন, ধরেন নারীদের এগিয়ে আসার জন্য যে যে প্রতিবন্ধকতা আছে সেইটা ভেঙে তার যেটা প্রয়োজন সেইটা স্থাপনার ক্ষেত্রে আপনাদের উদ্যোগ কতটুকু? রাজনীতিতে এই যে বললাম যে সরাসরি আসনে আমরা বেশি যাচ্ছি, তারপর পরবর্তীতে আমরা ধরেন এই যে 3টে আসনে যে উপজেলা ভাইস চেয়ারম্যান হয় কেন্দ্র করে এগুলো, আরও তারপরে দেখা যায় যে নির্বাচিত হবার পরও ওর যে প্রাপ্য সেটা দিচ্ছে না। এইসব জায়গায় তো আমরা কাজ করবই, যাতে নারীদেরকে কখনো পুরুষের থেকে আলাদা কিংবা দুর্বল করে না দেখা হয়। এগুলো কাজ করতে হবে। আপনার সাথে যে আপনি বলেন যে ইডেন কলেজে আপনার সাপোর্টার ছিল, এই কারণে ওই ট্যাবুটা ভাঙতে পারছেন। এখন যদি আপনি এই ট্যাবু ভাঙতে চান তাহলে তো আপনার আবার নারীদের দরকার। আমার মহিলা দলে প্রচুর সাপোর্টার, আপনি জিজ্ঞেস করে দেখেন যে আমি মহিলা দলে, দেখেন মহিলা দলে আমি যেটা বাংলাদেশের নারীদের জাগ্রত করতে হবে না, এজন্য আপনাদের বাংলাদেশের নারীদের জাগ্রত তো আমি করতেই চাই এবং সেই আন্দোলন অব্যাহত আছে। আমি জানি না এখানে আমি ইডেনে যেমন আমি সফল হয়েছিলাম, এখানে আমি সফল হইনি, সত্যি কথা যেটা।
হ্যাঁ, আমি সফল হইনি, সফল হতে পারিনি। ব্যর্থতার কারণ কি কি মনে সফল চলমান আছে, সফল হন না সেটাও বলা যাবে। ব্যক্তিগতভাবে না, ব্যক্তিগতভাবে আমি সফল হয়েছি, ব্যক্তিগতভাবে। এই কারণে আমি বলবো, আমার মনে হয় যে এইটুকু আস্থা আমি মহিলা দলের মেয়েদের কাছে আনতে পেরেছি এই বিগত দিনে। সেটা হলো যে আর কাউকে না পাইলেও আমাকে পাচ্ছে, আর কারো কাছে কষ্টের কথা না বলতে পারলেও আমার সাথে কথা বলতে পারছে, আর কারো সরাসরি না দেখতে পেলেও আমাকে দেখতে পাচ্ছে। এই কাজগুলো আমি একেবারেই নিবেদিতভাবে করে গিয়েছি। হ্যাঁ, তো যেই কারণে আপনি সারা বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন, এইটুক সব মেয়েদের আস্থা আছে যে হেলেন আপার সাথে। আমি রাজনীতিতে বিশ্বাস করি যে রাজনীতিতে মানুষের যে ডিমান্ড থাকে সেটা পরিপূর্ণ করা অনেক ক্ষেত্রে হয় না, কিন্তু একটা মানুষ যখন কষ্টের কথা এসে বলে, যদি কষ্টের কথাটা সে শুনে, তাহলে তার কষ্টটা অর্ধেক কিন্তু কমে যায়। হ্যাঁ, তো এই কাজটা আমি করেছি। আমি পারি আর না পারি ওর কষ্টের কথাটা শুনি এবং ওকে যতটা সৎপরামর্শ দেওয়া দরকার সেটা আমি দিই। এই জায়গাগুলো আমি কখনোই ব্যত্যয় ঘটাই না, সেটা রাত 2টা হোক 3টা হোক, যদি টেলিফোনে হয় সেই সময় হলো ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। আমাদের প্রত্যাশা এই যে একটা মানুষ তার কষ্টের কথা বলতে পারে, একজন নারী তার দুঃখ বেদনার কথা বলতে পারে, তার প্রত্যাশার কথা বলতে পারে, এটা কেবলমাত্র নিজ দলের না থেকে সমগ্র বাংলাদেশের নারী সমাজের সেই কষ্টের কথাগুলো আপনার যার যার সারাউন্ডিংয়ে যার যার দায়িত্বপ্রাপ্ত এলাকায় নারী নেত্রীদের কাছে বলুক, এই প্রত্যাশা এবং সেই নারীদেরকে সহযোগিতা কথা বলতে চাই। রিসেন্টলি আমি যেটা করেছি, মাদারীপুরে আমার 2টা বাড়ি, একটা হলো আমার পৈতৃক ভিটা, আরেকটা পরবর্তীতে করা হয়েছে। তো আমার পৈতৃক ভিটা যেটা, ওইটা আমি রিসেন্টলি যেটা করেছি, একটা আমার আব্বা মার নামে একটা ক্লিনিক করে দিয়েছি। হ্যাঁ, যে ক্লিনিকটাই আপনার বিনা টাকায় চিকিৎসা হবে এবং পাশাপাশি তার প্রাথমিক মেডিসিন দরকার সেটাও দিয়ে দেওয়া হবে। এটা আমি কেন করেছি জানেন? আমি মূলত মেয়েদেরকে মাথায় রেখে করেছি, কারণ আমি জানি বাংলাদেশের 80% নারী বলতে পারবেন যারা মানে বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল, সেটা নিম্ন মধ্যবিত্ত বলেন আর নিম্নবিত্ত বলেন, তারা অনেক ক্ষেত্রেই এই পরিবারের নারীরা কিন্তু তাদের যে অসুস্থতা অনেক ক্ষেত্রে কিন্তু ইভেন তার স্বামীকেও বলে না, তার সন্তানকেও বলে না, যদি বললে যদি ওই অর্থের টানাটানিতে হয়, সে কি করে তার ওই চিকিৎসাটা ঢেকে রাখে, নিজের মধ্যেই রাখে, এবং একটা সময় সে দেখা যায় যে বিনা চিকিৎসায় সে মৃত্যুর মুখে ঢলে পড়ে। আমি এইটা নিয়ে অনেকদিন কিছুটা গবেষণা থিসিস করার মতো, কিংবা নারীদের সাথে দীর্ঘদিন কাজ করার ফলে আমি আর কি বুঝতে পারি যে এইটাই হলো নারীদের বিরাট একটা সমস্যা। তো এইটাকে মাথায় রেখে আমি কিন্তু এই কাজটা করেছি। ইচ্ছা আছে যদি আরও আমাকে আল্লাহ সামর্থ্য দেয়, তাই এইটাকে আমি আস্তে আস্তে করে একটা হসপিটাল করবো যেখানে বিনা টাকায় সে চিকিৎসা পায়, বিনা টাকায় সে কিছু প্রাথমিক ওষুধও পায়। এই কাজগুলো করব। তাই এইটা হলো মানে এই কাজগুলো আমি একেবারেই নিঃস্বার্থভাবে কাজ করি। এর পাশাপাশি যদি এমনও হয় যে আপনি যে টেস্টগুলো হচ্ছে বা পরীক্ষাগুলো হচ্ছে এগুলো বিনা টাকায় না হোক, যাতে খরচটা আছে, কেন এত তো খরচ বিয়ার করা টাফ হয়ে যায়, কেন নন প্রফিট হিসেবে এটুকু করতে চাচ্ছি। রিসেন্টলি আমি দিব আশা আছে, সেটা হলো যে ডায়াবেটিসের টেস্ট, যেটা তারপরে প্রেশারেরটা তো আপনার হয়, তারপরে কিছু টেস্ট আছে ইউরিন টেস্ট, এই টেস্টের একটা ব্লাড টেস্ট করলে অনেকগুলা কিন্তু আসে। তো এরকম যদি কিছু করা যায় সেটা আমার মাথায় আছে। এটা কি শুধু এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পর্যন্ত না পরবর্তীতে চলমান থাকবে? আমি বললাম না এটা একটা হসপিটাল করার কারণ কি, আরেকটা হলো যে আমার ভাই কিন্তু একজন ডাক্তার, ডেন্টিস্ট, উনি আমেরিকাতে আছেন। আমার ভাইয়ের 5 বাচ্চা, ওনার ইচ্ছা আছে ওনার 5 বাচ্চাকেই উনি ডাক্তার করবেন। ভাইয়ের অলরেডি 2 বাচ্চা ডাক্তারি পড়ছে। তো আর আমার বোন, ওর আবার 4 বাচ্চা, ওর 1 বাচ্চা ডাক্তার করছে। আর আমার 2 বাচ্চা আমার চাইতেও আরও বেশি, ওরা মানবিক, মানুষের প্রতি ভীষণ দরদ। তা আমি সব কিছু মিলিয়ে দেখলাম। আর আমার মা ছিলেন এরকম, মানুষের কষ্টে উনি কষ্ট পেতেন, মানুষের যেটা আমরা টুকটাক আমরা ভাই বোনরা পেয়েছি। তো তখন আমি চিন্তা করলাম যে হোয়াই নট, মানে আমার গ্রামের বাড়িটা তো আছে, তো আমি এই কাজটা, তো আমার অনেক দিনেরই প্রত্যাশা ছিল যে এটা পরিবেশ হলেই আমি এই বাড়িটা আমি হসপিটাল করে দিই। আপনার বাচ্চাদের বয়স কত? আমার মেয়ে হলো 24 চলতেছে আর ছেলে হলো 21 চলতেছে। তো তাদের কি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত করেছেন? না, ওরা আসলে পড়াশোনাটা শেষ করে যদি আসতে চায় রাজনীতিতে আসবে, কিন্তু ওরা ভীষণ মানবিক বলতে এটা দেখি, যেমন ধরেন আমার বাসায় যারা করে ফ্যামিলি ওয়ার্ক করে, ওরা দেখি ওদের ব্যাপারে খুবই খোঁজখবর রাখবে, ওদের ফ্যানটা আছে কি না, ওদের ট্রিটমেন্ট দরকার কি না,
না, তারপরে এটা মানে এই যে যে একটা যে আসলে শঙ্কার জায়গা আমাদের, বা যে গ্যাপটা অনুভব প্রতিফলিত হচ্ছে, যে আসলে আমাদের যারা নেতা নেত্রী রয়েছে তাদের সন্তানদের বাহিরে পাঠিয়ে দেয়, তাদের চিকিৎসাটাও বাহিরে হয়, রাজনীতিতে তাদের সম্পৃক্ত করে না। এটার কারণ কি হয়? আবার সম্পৃক্ত হয়, বাহির থেকে ডিগ্রি নিয়ে আসে, একটা সুপার জায়গায় বসে যায়। এই যে একটা পারিবারিক তান্ত্রিক প্রথা উঠে এসেছে, তাদেরকে মাঠ থেকে না উঠে এসে সরাসরি ঘাটে বসিয়ে দেওয়া, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা আপনার পার্সোনালি নেবেন না, এটা কি ওভারঅল একটা পার্সোনালি বলি, আমারটা জি। বলি। আমার এই 17 বছর যখন হয় চেঞ্জ হয়, তখন আমার মেয়ের বয়স ধরেন 3-4 বছর, আর আমার ছেলে তখন 1-1.5 বছর। তো এই 17 বছরে বিশ্বাস করেন, আমার স্কুলে আমার ছেলে মেয়েকে আমি ওর বাবাকে দিয়ে পাঠাতাম, কিংবা আমার একটা কাজিন ছিল আমার বাসায়, ওকে দিয়ে পাঠাতাম, আমার দেবর ছিল আমার বাসায়, ওকে দিয়ে পাঠাতাম। আমি কোনোদিন যেতাম না ভয় যে আমার বাচ্চা চিনে ফেলবে, আমার বাচ্চারা তো নই করে। বাচ্চাদের বলতাম যে কখনো আম্মুর পরিচয় কোথাও বলবা না। তারপরে বাচ্চারা ধরেন, আমি যদি মানে এগুলো বললে আমার এখন কান্না পায়, আমি যদি ইভেন বাচ্চাদের বাসায় রেখে আমি বের হতাম, তা আমার সবসময় টেনশনে থাকতাম যে যেটা হয়েছে, যে বাচ্চাগুলা তো আমাকে পাবে না, পুলিশ কিংবা ছাত্রলীগ আমার বাচ্চাগুলোর উপরে তো টর্চার করবে। এই যে যে আমার বাচ্চাদের উপরে এটার কি বলবো, এটা একটা মানসিক টর্চার। এইভাবে যে আমার বাচ্চাগুলো বড় হলো, এবং বাচ্চাদের আমি কোথাও বেরোতে দিতে ভয় পেতাম। আমি একজন গার্ড রেখে করলাম, মানে আমার বাচ্চাদের। আবার মেয়ে যখন কোচিংয়ে যেত, ওর সাথে একটা মেয়ে করেছিলাম। মানে আমার বাচ্চাগুলো এই যে যে ট্রমার মধ্যে যে বড় হলো। তারপরে আমি এরপরে ধরেন আমার ভাই 90তে গিয়েছে আমেরিকাতে, তো সে তো আমাদের জন্য অ্যাপ্লাই করেছে। আমার বোন আবার 93তে আমেরিকা গেছে। আমরা 3 ভাই বোন, 2 ভাই বোন, ওরা কিন্তু এত আগেই আমেরিকাতে সেটেল। আমি শুধুমাত্র বাংলাদেশে থেকে গেলাম রাজনীতিকে ভালোবেসে। তো তারপরে যখন আমার বাচ্চা দুটো আমি ইচ্ছা করেই কিন্তু আমেরিকাতে নিয়েছি। এই কারণে নিয়েছি যে মানে আমি তো তারা এখন দেশের বাইরে দুজন? না, আমার বাচ্চারা না পড়াশোনা করেছে বাংলাদেশে, কিন্তু পরবর্তীতে ওরা ইউনিভার্সিটি এসে গিয়েছে। অনার্স শেষ করে চলে গেছে না? পড়াশোনা অনার্স শেষ করে গেছে না ওরা কলেজে? হলো এ লেভেল শেষ করে এই গিয়েছে। লেভেল হ্যাঁ। শেষ করে। তাও আমার বাচ্চাদের আমি আগে যদি পাঠাতে পারতাম, তাহলে আমি আরও নিশ্চিন্তে থাকতাম। পরবর্তীতে আমার বাচ্চাদের আমি পাঠালাম এই কারণে যে আমি যাতে আরও ফ্রি হয়ে কাজ করতে পারি। কারণ আমি তো সারাক্ষণ আতঙ্কে থাকতাম। আমি কোথাও মানে আমার বাচ্চাদের বাসায় যখন মানে আমি তখনই সিক্রেট ফিল করতাম যখন আমি আমার বাচ্চাদের সাথে থাকতাম। আমার বাচ্চাদের থেকে আমি বিচ্ছিন্ন হলে, সে বাসায় থাকলেও আমি টেনশনে থাকতাম। তো এই যে বাচ্চাদেরকে আমি ট্রমার মধ্যে বড় করলাম, এখন আমার বাচ্চারা এখন আবার নতুন করে যখন শুনে যে, যেমন শুনলো জামাতি করছে, তখন আমার ছেলে আমার মেয়ে আবার রাইটার আর কি। হ্যাঁ, তো আমার মেয়ে একটু কল্পনার জগতে থাকে, লেখালেখির জগতে ও একটু কমই করে, কিন্তু আমার ছেলে বলে কি আবার আম্মু এরকমই হবে। এই যে আপনি ট্রমার মধ্যে বললেন যে আমরা বাচ্চা বিদেশে পাঠিয়েছি, এখন আপনি বলেন আমি বাচ্চা তো আমি খালি চিন্তা করতাম আমার বাচ্চাগুলো কত তাড়াতাড়ি বড় হবে, আমি কত তাড়াতাড়ি আমার বাচ্চাদেরকে আমি বিদেশে পাঠাবো। এই যে আপনি ট্রমার মধ্যে কাটাবেন যে আপনার বাচ্চাকে কখন এসে ছাত্রলীগ টর্চার করবে, কিংবা পুলিশ গ্রেপ্তার করবে, পুলিশ হ্যারাসমেন্ট করবে, এই উপেক্ষা করে যে যারা ছাত্রদল কিংবা নারী ছাত্রনেত্রী যারা দীর্ঘদিন এই ফ্যাসিবাদের সাথে লড়াই করেছে, সেই সব মা বাবাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সেই সমস্ত মা বাবাদের উদ্দেশ্যে তো আমি বলবো, তারা আবার যারা করেছে তাদের বাবা মা আবার সাফার করেছে। দেখেন গিয়ে যে তাদের কাছে জিজ্ঞেস করেন, তারা আবার তাদের বাবা মার জন্য সবসময় আতঙ্কে থাকতো, কারণ তার বাবা মাকে এমনটা হয়েছে যে ছেলে ছাত্রদল করার কারণে বাবাকে ধরে নিয়ে অনেকে বলে সবাই, কিন্তু আমরা কোনো না কোনোভাবে সাফারিং করেছি, নির্যাতিত হয়েছি, সেটা মেন্টালি হয় না। এই যে আমার বাচ্চাগুলো কিন্তু ট্রমার মধ্যেই বড় হলো, ওদের কিন্তু ট্রমা কাটছে না। এই যে আমার বাচ্চা যখন এটা শুনে এখনও সেই করে। তো আমি এইটাই বলবো যে আল্লাহ যেন ওই জায়গায় আর কোনো দিন এই দেশের মানুষকে না নেয়। বিএনপি কিংবা ছাত্রদল আবার সেই ট্রমার পরিস্থিতি কিংবা সেই নির্যাতন যাতে না করে, সেজন্য বিএনপির প্রতি আপনাদের পরামর্শ কিংবা গাইডলাইন্স কি থাকবে? সেই লাগাম কতটুকু টেনে ধরবেন? আমার পরামর্শ থাকবে এটাই যে আমরা হচ্ছি সেই দল, যে এই দলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি, আমি সবসময় এটা বক্তব্য বলি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু প্রেসিডেন্ট ছিলেন না, তিনি একজন সেনাপ্রধান ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এত কিছু থাকার পরেও তিনি লোভ লালসা কোনো কিছু তাকে স্পর্শ করতে পারে না। সেই দলের নেতা আমি,
তার স্ত্রী তার সন্তানের জন্য সামান্য একটু জায়গাও রেখে যায় নাই, একটু যে ব্যাংক ব্যালেন্সও রেখে যায় নাই। এত বড় স্যাক্রিফাইস যেই দলের নেতা করতে পারে। আবার দেখেন পাশাপাশি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, অথচ ম্যাডামকে আমি নিজেই দেখেছি ম্যাডামের একটা ভালো গাড়িও কিন্তু নাই। সেই প্রাইম মিনিস্টার হিসেবে একটা যেই গাড়িটা, ওই গাড়িটা কিন্তু অত যে নতুন সেরকম না, ও ভালো গাড়ি নেই নেই, কিন্তু আবার ধরেন একতলা সারা পৃথিবীর কোথাও জায়গা নেই। তো এইরকম একটা দলের নেতা নেত্রী থাকার পরও আমরা কেন অস্বচ্ছ পথে? আচ্ছা, এটা তো বললেন তাদের কথা। তারেক রহমানের কথা যদি চিন্তা করেন, তিনি তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি যদি চিন্তা করতেন যে অতীতে একটা বা দুইটা নির্বাচনে নমিনেশন বাণিজ্য করে আওয়ামী লীগের সাথে আতাত করে কয়েক হাজার কোটি টাকা নিয়ে এসে দেশের বাইরে একদম সুন্দর জীবনযাপন করতে পারতেন, তো এটা তার ত্যাগ না? ওইটা আমি এই জায়গায় আনছি তার না, নিজের উপর যে নির্মম নির্যাতন হয়েছে, তার মেরুদণ্ড ভেঙে গিয়েছে, তারপর সে তার মা জেলে ছিল, দেখতে যেতে পারে না, সে কিন্তু তার মাকে দেখতে পারে না, তার ভাই মারা গেল, ভাইকে হত্যা করা হলো, সে জানাজায় থাকতে পারে না, তার ভাইয়ের মৃতদেহটা দেখতে পারে না। তো তার তো নির্যাতন কয়েকশো গুণ বেশি। সে যদি অন্যায় অবিচার না করে, যারা নেতা কর্মীরা বা কিংবা এই সুবিধাবাদী চক্র ভর করে যারা এই অন্যায় অপকর্ম করে, কিংবা তারেক রহমানের চেয়ে নিজেকে বড় নির্যাতিত মনে করে, তাদের ব্যাপারে আপনার মন্তব্য কি? তাদের দল করার কোনো রাইট নেই, তাদেরকে দল থেকে বের করতে হবে। এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বিরোধীদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা এই 300 আসনে 300 সৎ লোককে নমিনেশন দিবেন, কোনো অসৎ লোক যেন নমিনেশন না পায়। এবং পরবর্তীতে যারা এই যে উপজেলা করবে এই নেতৃত্ব সৎ আনতেই হবে, কারণ আগামীতে এই দেশের মানুষ কিন্তু অসৎ লোকজনদেরকে কখনো আর এই মানে ছাড় দেবে না। সেই জায়গায় আমাদের দলকে এই অস্বচ্ছ লোকজনদের থেকে এই দলকে বাঁচাতে হবে। তো আমার বক্তব্য থাকবে যে যারা মানে অপকর্ম করতে চায়, যারা দুর্নীতি করতে চায়, যারা চাঁদাবাজি করতে চায়, যারা তাদের সবাইকে প্রত্যাখ্যান করেন, দলগতভাবে প্রত্যাখ্যান করেন। নেক্সট মহিলা দলের কোন দায়িত্বে আপনি নিজেকে দেখতে চান? এখন নেক্সট তো আমার উপরে প্রত্যাশা কি আপনার, যে দলের থেকে আমি এই দায়িত্ব পেতে চাই বা এখানে আমি কাজ করতে চাই? এখানে আপনার অবশ্যই আমি প্রত্যাশা করব যে আমাকে এটা অনেক আগের থেকেই আমি আমার নিজেকে তৈরি করেছি। আমি জানি না দল আমাকে কি দৃষ্টিতে দেখে, তবে আমি আমার নিজের দৃষ্টি থেকে তো আমি একবার চাইব, প্রত্যাশা করব যে আমাকে সভাপতি দেওয়া হোক এবং আমি সারা বাংলাদেশে একটা সুসংগঠিত একটা মহিলা দল উপহার দিতে চাই। দর্শকদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ আপনাকে।